8 নম্বর অঙ্কটা কি বলেছে? ডিউ টু আ ফায়ার ইন দ্য গোডাউন অফ আ কোম্পানি অন 30 সেপ্টেম্বর 2017, গোডাউনে আগুন লেগেছে কবে? 30শে সেপ্টেম্বর 2017 সালে এই তারিখে গোডাউনে আগুন লেগেছে। দ্য এন্টায়ার স্টক ওয়াজ বার্ন, সাম স্টক কস্টিং 70,000, মানে 70,000 টাকা স্টক আগুনের হাত থেকে বাঁচানো গেছে। দ্য বুকস ওয়ার হাউএভার সেভ from the information available. It was found that the company average gross profit, মানে জিপি রেশিও বলে দিয়েছিল, জিপি রেশিও 25% সেলের উপর জিপি বলে দিয়েছে কত? 25%। ঠিক আছে তো? তার মানে দ্য স্টক অন 31st March 2017 ভ্যালু 10% অ্যাবাভ কস্ট ওয়াজ রুপিস 2,20,000। ঠিক আছে? তো স্টক কত বলেছে? স্টক এখানে কোন স্টক? 31শে মার্চ 2017 বলেছে। 31শে মার্চ 2017 কোথায় গেল? হ্যাঁ, 31 মার্চ 2017 মানে হচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক 10% বেশি দেখানো আছে। ঠিক আছে? পারচেজ অ্যান্ড সেলস, পারচেজ অ্যান্ড সেলস বলে দিয়েছে কত? এই যে 3 লাখ টাকা আর 6,80,000 টাকা। মানে কোন তারিখে পারচেজ বলেছে? তো যেদিন আগুন লেগেছে সেই দিন অবধি পারচেজ। ওয়েজেস বলেছে 1,44,000 টাকা। কোম্পানির স্টক ইনসিওর, মানে কোম্পানির কত টাকা স্টক ইন্সুরেন্স করা আছে? 1,20,000 টাকা। দ্য পলিসি হ্যাড অ্যান এভারেজ ক্লজ। You are required to prepare statement showing the amount of stock lost by fire and the amount of claim to be lodged with the insurance company. অঙ্ক দিয়েছে, ইজি অঙ্ক দিয়েছে। 8 নম্বর অঙ্ক, ঠিক আছে? 8 নম্বর অঙ্ক প্রথমে তো যেমন জানিস লিখতে হয়, ইন দা বুকস অফ লিখে দিবি, ইন দা বুকস অফ। তারপর লিখবো ট্রেডিং অ্যাকাউন্ট। ইন দা বুকস অফ ট্রেডিং অ্যাকাউন্ট। তারপর নিচে লিখবো কি? ফর দা ইয়ার এন্ড, যেদিন গোডাউনে আগুন লেগেছে। তিরিশ নয় সতেরো এই দিন গোডাউনে আগুন লেগেছে। ডেবিট ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, এই হলো। এবার প্রথমে কি লিখবো? টু ওপেনিং স্টক। কি লিখবো? টু ওপেনিং স্টক। এখানে লিখবো টু ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত করেছিল এখানে? 2,20,000 টাকা ওরা দিয়েছে, বলছে এটা 10% ভ্যালু বেশি দেখানো আছে। ঠিক আছে? তাহলে আমাকে কারেক্ট করতে হবে। তা কারেক্ট করতে গেলে ওপেনিং স্টক কি করবো? 2,20,000 টাকা 10% বেশি দেখানো আছে, এটা 110 এর সমান। তাহলে 100 কত? 2,00,000 টাকা। আচ্ছা, এবার কি বলছে? পারচেস আর সেল বলে দিই। পারচেস কত? 3,00,000 টাকা, সেল হয়ে 6,80,000। পারচেস ডেবিটে লিখবো টু পারচেস, ডেবিটে লিখবো টু পারচেস 3,00,000 টাকা। পারচেস লিখবো 3,00,000 টাকা, এদিকে লিখবো সেলস। সেলস কত লিখবো? 6,80,000। আচ্ছা, ওয়েজেস বলে কত? 1,44,000। ডেবিটে লিখবো টু ওয়েজেস 1,44,000। আচ্ছা, এবার কি বলেছি? সবই তো হয়ে গেল। তার মানে ওপেনিং স্টক লিখেছি, পারচেজ ওয়েজেস লিখেছি, সেল। জিপি বলেছিল, দেখো অঙ্কের শুরুতে জিপি বলেছিল সেলের উপর 25%, লিখবো টু গ্রস প্রফিট। সেলের উপর 25%, 6,80,000 ইন্টু 25%। 1,70,000 না? 1,70,000। আর সেরকম কিছু বলেনি, এবার যোগ বিয়োগ করে দে। 8,14,000। 8,14,000 থেকে 6,80,000 বাদ দে। 8,14,000 থেকে 6,80,000 বাদ দে, কত হচ্ছে? 1,34,000। বাই ক্লোজিং স্টক।
ঠিক আছে, এবার কি করবো, লস অফ স্টক বের করবো, স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। ঠিক আছে, স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। প্রথমে লিখবো ক্লোজিং স্টক অ্যাট রেট অফ ফায়ার, প্রথমে লিখবো ক্লোজিং স্টক অ্যাট দ্য ডেট অফ ফায়ার। ঠিক আছে, কি লিখলাম, ক্লোজিং স্টক অ্যাট ডেট অফ ফায়ার। কত বেরোলো ক্লোজিং স্টক অ্যাট ডেট অফ ফায়ার? 1,34,000। এবার এর থেকে মাইনাস করবো কি, স্টক স্যালভেজ, শুধু স্যালভেজও লেখা যায়। কোশ্চেনে স্যালভেজ প্রথম লাইনে বলছে 70,000 টাকা বাঁচাতে পেরেছে, তাহলে 1,34,000 থেকে 70 বাদ দিলে কত হচ্ছে, 64,000 টাকা। এটা হলো লস অফ স্টক। এবার আমাদের লাস্টে বলেছে অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে, এবং সেটা এভারেজ ক্লজ, দুটো ক্লজ হয়, একটা জেনারেল ক্লজ হয়, একটা এভারেজ ক্লজ হয়। আমাকে এভারেজ ক্লজ বের করতে বলছে, তাহলে এটা করে দেবো, এভারেজ ক্লজে বের করে দেবো। লিখবো কি, অ্যামাউন্ট অফ ক্লেম, লিখবো অ্যামাউন্ট অফ ক্লেম। বের করার নিয়ম শিখেছিলাম কি করে অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে হয়। তো কি বলেছিল, পলিসি কত নেওয়া ছিল, পলিসি নেওয়া ছিল আমার 1,20,000, পুরো 1,20,000 টাকা পেয়ে যাবো 1,34,000 টাকার মাল নষ্ট হলে। এক লাখ 20,000 বাই 1,34,000, কিন্তু নষ্ট হয়েছে কত, 64,000। অ্যান্সার হবে কত, 57,000, কত পেয়েছি, 300, কত পেয়েছি, 57,313, 57,313। হ্যাঁ, ফর্মুলা শিখিয়েছি, ফর্মুলা লিখে দিবি। ফর্মুলা কি ছিল, 1,20,000 টাকা কি ছিল, 1,20,000 টাকা ছিল পলিসি ভ্যালু, পলিসি ভ্যালু ইন্টু লস অফ স্টক, পলিসি ভ্যালু, হ্যাঁ উপরেই লিখবি, আমি তো লিখে দিয়েছি, পলিসি ভ্যালু ইন্টু লস অফ স্টক divided by closing stock at date of fire, divided by closing stock at the date of fire, divided by closing stock at the date of fire, divided by closing stock at the date of fire। ঠিক আছে, হয়ে গেল পলিসি ভ্যালু ইন্টু লস অফ স্টক divided by closing stock at the date of fire। তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা করো, ভালো অঙ্ক, 2010 সালে এসেছিল খুব সম্ভবত, মনে হচ্ছে অঙ্কটা, ইয়ারটা লেখা নেই ওখানে, বাট 9 নম্বর অঙ্কটা, বড় করে করবো, 9 নম্বর অঙ্কটা বেশ ভালো। বলছে কি, দ্য স্টক in the godown of a trader was destroyed by fire 16 September 2017। মানে গোডাউন যে স্টক ছিল, স্টক গুলো সব আগুন লেগে গেছে কবে, 16ই সেপ্টেম্বর 2017 সালে গোডাউনে পুরো আগুন লেগে গেছে। আচ্ছা, আগুন লাগার ডেটটা বলে দিয়েছে। However, the trader took out a fire policy against stock 40,000। ঠিক আছে, পলিসি নেওয়া হয়েছে কত, দেখতে পাচ্ছিস, however the trader took out fire policy against stock 40,000। ঠিক আছে, 40,000 টাকার পলিসি নেওয়া হয়েছে। The following data were available from the books of the trader for the period from 1st January to 16 September 2007। ঠিক আছে, ওপেনিং স্টক বলে দিয়েছে এত, পারচেজ বলে দিয়েছে এত, সেল বলে দিয়েছে এত, ক্যারেজ ইনওয়ার্ড বলেছে এত, পারচেজ রিটার্ন বলেছে এত, সেল রিটার্ন বলেছে এত, ফ্রেড এন্ড ইন্স্যুরেন্স বলেছে এত। ঠিক আছে, আর এক্সপেন্সেস ফর এক্সটিংগুইশিং ফায়ার বলেছে 2,000 টাকা। এই সমস্ত জিনিস ডেটাগুলো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, it was also found that goods valuing rupees 15,000 were purchased and received before 16 September 2017, but no entry was passed in the books. Again, a sale of rupees 8,000 to a customer was made and duly entered in the books, but not yet delivered till the date of fire. The rate of gross profit on cost followed is in fixing up selling price is 25%. Amount realized from sale of damaged goods was rupees 8,000. You are required to draw a statement showing the amount of claim to be lodged with the insurance company। ব্যাপারটা প্রথম দিকে একটু ধরে ধরে পড়ি।
প্রথম লাইনটা তো বুঝতে পারলি, কবে আগুন লেগেছে এটা বলে দিয়েছে, আর কত টাকার পলিসি নেওয়া ছিল সেটাও বলে দিয়েছে। আগুন লাগার ডেটটা বলে দিয়েছে, আগুন লেগেছে 16ই সেপ্টেম্বর 2017। ঠিক আছে, তার মানে তুই 1 জানুয়ারি থেকে 16 সেপ্টেম্বর 2017 অব্দি যে বিজনেস করেছে ওই সময় কত টাকার মাল কিনেছিস, কত টাকার মাল বেচেছিস বলে দিয়েছে। দেখ দেখ ওপেনিং স্টক ছিল 25, পারচেজ বলে দিচ্ছে, সেল বলেছে, ক্যারেজ রিটার্ন কোথায় বসে আমরা জানি, পারচেজ রিটার্ন পারচেজ থেকে মাইনাস হয় এটাও জানি, সেল রিটার্ন সেল থেকে মাইনাস হয়, ফ্রেড এন্ড ইন্স্যুরেন্স কি হয়, ট্রেডিং এন্ড ডেবিটে বসে ক্যারেজ রিটার্নের মতো। ঠিক আছে, আর এক্সপেন্সেস ফর এক্সটিংগুইশিং ফায়ার এটা পিএল এর আইটেম। ঠিক আছে, এটা পিএল এর আইটেম, এর মধ্যে আসে না, এর মধ্যে আসবে না। ঠিক আছে, আচ্ছা প্যারা চেঞ্জ করে দেখ কি বলছে, ইট ওয়াজ অলসো ফাউন্ড দ্যাট গুডস ভ্যালুইং রুপিস 15,000 ওয়ার পারচেজ, তার মানে 15,000 টাকার গুডস কেনা হয়েছে, এটাই বলেছে 15,000 টাকার গুডস কেনা হয়েছে, এন্ড রিসিভড বিফোর 16 সেপ্টেম্বর 2017, মানে তুই 15,000 টাকার গুডস কিনেছিস এবং সেই গুডসটা তুই রিসিভ করেছিস, সেই গুডসটা কত টাকার গুডস, হ্যাঁ 15,000 টাকার গুডস কিনে 15,000 টাকার গুডস রিসিভ করেছিস যেদিন গোডাউনে আগুন লেগে তার আগে, তার আগেই গুডস রিসিভ করে ফেলেছিস, তাহলে গুডস রিসিভ করলে তাহলে তো স্টকে তো গুডসটা পড়ে আছে, তার মানে এটা করার ফলে তাহলে তোর পারচেজ কি, পারচেজ বেশি দেখানো উচিত, দেখানো উচিত পারচেজ। কি বলেছে, বাট নো এন্ট্রি ওয়াজ পাসড ইন দ্য বুক, মানে কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট বইতে এন্ট্রি করেনি, আর বইতে মানে আজকে ধর আমি বিজনেস করছি, আমি কারো থেকে গুডস কিনেছি, তাহলে গুডস আমার গোডাউনে চলে এসেছে, দোকানে গুডস চলে এসেছে, কিন্তু আমি পারচেজ দেখাইনি। বারবার করে পড়, বারবার করে লাইনটা পড়, বলছে ইট ওয়াজ অলসো ফাউন্ড দ্যাট গুডস ভ্যালুইং রুপিস 15,000 ওয়ার পারচেজ, 15,000 টাকার গুডস কেনা হয়েছে। ঠিক আছে, এবং গুডসটা রিসিভড হয়ে গেছে, যেদিন গোডাউনে আগুন লেগে তার আগেই গুডস রিসিভ করেছে, তারপর গোডাউনে আগুন লেগে গেছে, তারপর গোডাউনে আগুন লেগেছে, বাট নো এন্ট্রি ওয়াজ পাসড ইন দ্য বুকস, কিন্তু বইতে এন্ট্রি করা হয়। তার মানে ধর সাপোজ ধর গোডাউনে আগুনে 16ই সেপ্টেম্বর, আমার ধর গোডাউনে মাল চলে এসেছে 15ই সেপ্টেম্বর, মাল তো চলে এসেছে কিন্তু অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করেন, তাহলে এন্ট্রি তো করা তো উচিত, এন্ট্রি করেন, এন্ট্রি করো, তাহলে কি করে পারচেজ যোগ করে দেবো, আন্ডার করে পারচেজ বলে, সিম্পল ব্যাপার। কালকে লাস্ট ক্লাসে এটাই বলেছিলাম, এরকম একটা এন্ট্রি করেছিলাম। এগেন আ সেল অফ রুপিস 8,000 টু আ কাস্টমার, কাস্টমারকে 8,000 টাকার গুডস বিক্রি করা হয়েছে, এন্ড ডিউলি এন্টার্ড ইন দ্য বুকস, বলছে কাস্টমারকে 8,000 টাকার গুডস বিক্রি করা হয়েছে এবং ওইটা তার এন্ট্রিও করা হয়েছে, তারপরে কি বলেছে, বাট নট ইয়েট ডেলিভার্ড, বলছে কাস্টমারকে ব্যাপারটা ব্যাপারটা একটু বুঝবি, ধর একজন কাস্টমার আমার দোকানে এসেছে, সিম্পল ধর একটা ধর আমি তোকে বলছি ধর কোনো গ্রেট ইস্টার্নের মতো জায়গা থেকে তুই ধর একটা অর্ডার দিয়ে এসেছিস, ধর একটা ফ্রিজ অর্ডার দিয়ে এসেছিস, তো ফ্রিজ অর্ডার দিলে যেদিন অর্ডার দিস সেদিন তো আর আসে না, 3 দিন সময় নেয়, 2-3 দিন সময় নেয়, তুই যেদিন অর্ডার দিলে সাপোজ একটা কথার কথা বলছি ধর গোডাউনে আগুন লেগে গেছে, ও তো তোকে সেল করে 3 দিন আগেই, ও তো তোকে সেল ভালো করে শোন, ও তোকে সেল করে দিয়ে 3 দিন আগে। সাপোজ ধর আমি যদি একটা এক্সাম্পল দিই, ধর তোকে 15ই সেপ্টেম্বর তুই গেছিস কথা বলতে, 15ই সেপ্টেম্বর মাল বিক্রি করে দিয়েছিস, ঠিক আছে তো, তোর বাড়িতে মাল আসা গেল 18ই সেপ্টেম্বর, ঠিক আছে তো, এবার 16 তারিখ গোডাউনে আগুন লেগে গেছে, ব্যাপারটা বুঝতে পেরেছিস তো, তাহলে সেল তো দেখিয়ে দিয়েছে অ্যাকাউন্টেন্ট, কারণ যখনই বিল দিয়ে দিয়ে তোকে সেল দেখিয়ে দিয়েছে, কিন্তু মালটা তুই এখনো পাসনি, তাহলে মালটা কোথায় ছিল, গোডাউনে ছিল, মাল তো গোডাউনে ছিল। তো এখানে বলছে যে 8,000 টাকার গুডস কাস্টমারকে বেচা হয়েছে, 8,000 টাকার গুডস কাস্টমারকে বেচা হয়েছে, কিন্তু বইতে এন্ট্রি করা হয়ে গেছে, কিন্তু কাস্টমারের হাতে মালটা পৌঁছয়নি, তাহলে কি হবে, আমি যে সেল দেখিয়েছি এটা কি সেল হয়েছে অরিজিনালি না সেল হয়নি, তার সেলটাকে কমাতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে, এই ছোট এটা রিয়ালিস্টিক, এরকম ঘটনা ঘটে। না ধর আজকে ধর ধর তুই ধর কোনো একটা কোম্পানিতে চাকরি করতে ঢুকেছিস, অ্যাকাউন্টেন্টে চাকরি করতে ঢুকেছিস, ঠিক আছে, তুই তো অ্যাকাউন্টসে বসে আছিস, তো ওখানে বললো বিল করতে, তুই বিল করে দিয়ে দিলি, দেখা গেল অনেক বড় বড় দোকানে বিল তোর আজকে গেল, মাল যাবে 7 দিন পর, বিল আজকে যাবে মাল যাবে 7 দিন পর, ঠিক আছে, তার 7 দিনের মধ্যে তোর গোডাউন আগুন লেগে গেল, তুই তো মাল জানি, তাহলে মালগুলো কোথায় ছিল, স্টকে ছিল, গোডাউনে ছিল, তো ব্যাপারটা তোকে বুঝতে হবে। তার মানে এখানে অ্যাকাউন্টেন্ট সেল দেখিয়েছিল, এখন সেলটাকে কমাতে হবে, মানে অ্যাকাউন্টেন্টের এখানে কোনো ভুল ছিল না, অ্যাকাউন্টেন্ট বিল করতে হয়তো বিল করে দিয়েছে। আচ্ছা তাহলে 8,000 টাকা ব্যাপারটা কি হবে, তাহলে সেল থেকে মাইনাস হয়ে যাবে, যত টাকা সেল ছিল তার থেকে 8,000 টাকা মাইনাস হবে, কি লিখবো, গুডস সোল্ড বাট নট ইয়েট ডিসপ্যাচ, গুডস সোল্ড হয়েছে বাট ডিসপ্যাচ হয়নি, পাঠানো হয়নি গুডসটা। বলছে দ্য রেট অফ গ্রস প্রফিট অন কস্ট, তাহলে জিপিটা বের করবো কার উপর, জিপিটা কস্টের উপর করবো, এই যে বলে দিয়েছে দেখ ভালো করে পড়বি, দ্য রেট অফ গ্রস প্রফিট অন কস্ট, জিপিটা বের করতে বলছে, জিপিটা বলছে কার উপর, কস্টের উপর, ঠিক আছে, 25%, এখানে কি সেলিং প্রাইস এরকম ম্যাটার করে না, জিপিটা বলেছে কস্টের উপর, বলছে ফলোড ইন ফিক্সিং আপ সেলিং প্রাইস, ঠিক আছে, তো জিপি বলছে 25%, কস্টের উপর 25%, এটাই মেইন জিনিস। অ্যামাউন্ট রিয়ালাইজ ফ্রম সেল অফ ড্যামেজ গুডস, ওই যে স্ক্র্যাপ বলে না, স্ক্র্যাপ বা স্যালভেজ যাকে বলে, 8,000 টাকা, সিম্পল অঙ্ক দিচ্ছে একদম, আমি বলে দিলাম অঙ্কটা কি করতে হবে, তো চ অঙ্কটা আরম্ভ কর, আমরা জেনারেল এসেছিল 2010 সালে।
তাহলে লিখবো কি এটা ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড কত হবে, ডেটটা লিখবো কি যেদিন গোডাউনে আগুন লেগেছে মানে 16ই সেপ্টেম্বর 2017, 16/9/2017। ডেবিট ক্রেডিট। তো দেখ একটা করে লিখবো এখানে, যেমন আগের অঙ্ক যেমন না স্টক বেড়ে গেছিল, আগের অঙ্কটা স্টক বেড়ে গেছিল, বা কোনো একটা অঙ্ক বলে দেয় স্টক কমে গেছে, এখানে কিছু বলেনি, বেড়েছে কমেছে কিছু বলেনি, নর্মাল অঙ্ক, একদম নর্মাল অঙ্ক। ওপেনিং স্টক বল কত ছিল, ওপেনিং স্টক 25,000 টাকা। এবার লিখো পারচেস, টু পারচেস লিখো, পারচেস ছিল 90,000 টাকা, পারচেস ছিল 90,000 টাকা, তার থেকে রিটার্ন বাদ দেবো কত, 5,000 টাকা, মাইনাস করবো পারচেস রিটার্ন। 90 থেকে 5 বাদ দিয়ে হলো 85,000 টাকা। আর কি বলেছিল, পারচেসে একটা আইটেম ছিল মনে পড়ে, যে 15,000 টাকার গুডস কিনেছিলি কিন্তু অ্যাকাউন্টে ওটা এন্ট্রি করেনি, মনে পড়ে একটা, একটা 15,000 টাকার গুডস কিনেছিলাম, 16ই সেপ্টেম্বর 2017 আগে একটা 15,000 টাকা দিয়ে গুডস কিনেছিলাম, ঠিক আছে, গুডসটা কিনে নিয়েছিলাম, এবার গোডাউনে মালটা চলেও এসছে, অ্যাকাউন্টে রেকর্ড করে, রেকর্ড কর আনরেকর্ডেড পারচেস করে রে। পনেরো হাজার টাকা, 85 সময় 15 যোগ করে কত হচ্ছে, 1,00,000 হয়ে গেল। সেলস কত, এইটা লিখো, সেলস বাই সেলস 1,68,000, ঠিক আছে। তো এবার সেল থেকে কি হচ্ছে, সেল রিটার্ন 10,000 টাকা বাদ দে, সেল থেকে সেল রিটার্ন বাদ দে 10,000 টাকা, ঠিক আছে, কত হচ্ছে, 1,58,000, ঠিক। একটা ছিল না, গুডস সোল্ড করেছি কিন্তু ডিসপ্যাচে কত টাকা ছিল, 8,000 টাকা, মাইনাস কর গুডস সোল্ড বাট নট ইয়েট ডিসপ্যাচ, গুডস সোল্ড বাট নট ইয়েট ডিসপ্যাচ 8,000 টাকা, কত হচ্ছে, 1,50,000, বাইরে ঘর ফেলে, হ্যাঁ 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 মাইনাস কত, সেল দেখিয়ে দিয়েছিলি, তুই তো সেল দেখিয়ে দিয়েছিলি কিন্তু অরিজিনাল তো সেল হয়নি, মাল তো তোর গোডাউনে ছিল। আচ্ছা তাহলে সব হয়ে গেল, এবার কর ক্যারেজ ইনওয়ার্ড লেখ 15,000 টাকা, লেখ টু ক্যারেজ ইনওয়ার্ড 15,000 টাকা। তারপর কি ছিল, ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স 16,000 টাকা, লেখ টু ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স 16,000 টাকা। লাস্ট লেখ গ্রস প্রফিট, লেখ টু গ্রস প্রফিট, সিডি কত হবে, সেলের উপর হবে, সেল ছিল কত, দেখ সেল 1,50,000 ছিল, সেল ছিল 1,50,000 টাকা, তার উপর জিপি হবে, জিপি কত পার্সেন্ট বলেছিল ওকে, জিপি বলেছিল 25% অন কস্ট, কস্টের উপর 25% মানে 1/4, কস্টের উপর 1/4 হলে সেলের উপর কত হয়, 1/5, 1/5 বহুবার বলেছি, এটা বলার দরকার নেই, কস্টের উপর 25% মানে 1/4, কস্টের উপর 1/4 হলে সেলের উপর 1/5 হয়, কত হচ্ছে, 30,000 টাকা। 25,000 যোগ 1,00,000 যোগ 15,000 যোগ 16,000 যোগ 30,000 কত হচ্ছে, 1,86,000 ডেবিটে, 1,86,000 ডেবিট, তাতে বাদ দেবো 1,50,000 টাকা, 36,000 হচ্ছে answer। এখানে লিখবো বাই ক্লোজিং স্টক, ব্যালেন্স নিউ ফিগার, দেখো তোর অ্যান্সার 36 বেরিয়ে গেছে, 36 মিলে গেছে answer। বাই ক্লোজিং স্টক 36,000 লিখেছিলাম। এবার করবো স্টেটমেন্ট সই লস অফ স্টক,
statement showing loss of stock. কি লিখবো প্রথমে লিখবো ক্লোজিং স্টক at date of fire, ঠিক আছে, লিখবো ক্লোজিং স্টক at the rate of fire, ক্লোজিং স্টক at the rate of fire, ঠিক আছে, কত ছিল 36,000 ক্লোজিং স্টক at the rate of fire 36,000। এর থেকে মাইনাস করবো কি স্যালভেজ বলেছিল না 8,000 টাকা, স্যালভেজ 8,000 টাকা। এবার এর সাথে আরেকটা আইটেম যোগ করতে হবে, নতুন একটা আইটেম যোগ করতে হবে, আগে কোনো অঙ্কে ছিল নেই, অঙ্কে নতুন এসেছে, সেটা কি এক্সপেন্সেস ফর এক্সটিংগুইশিং ফায়ার। দেখ একটা লেখা ছিল 2,000 টাকা, ঠিক আছে, এটা জানি এই এক্সটিংগুইশিং ফায়ার জিনিসটা কি জানিস? দেখি পুজো মণ্ডপে ঘুরতে গেলে দেখবি একটা গ্যাস সিলিন্ডার থাকে না ছোটটা, ওইটাই ওই জন্য খরচা হয়েছে, বড় বড় কোম্পানিতে রাখে এটাকে, ঠিক আছে। এক্সপেন্সেস ফর ওটা হচ্ছে কি বলে ওই তোর আগুনটাকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, নেওয়ানোর চেষ্টা কর, ঠিক আছে। এক্সপেন্স ফর এক্সটিংগুইশিং ফায়ার, যদি এর জন্য যদি কোনো খরচা হয় এটা লস অফ স্টক ক্যালকুলেট করার সময় চলে আসে, ঠিক আছে, ঠিক আছে, লস অফ স্টক ক্যালকুলেটে চলে আসে, like expenses for extinguishing fire। কত টাকা দিয়ে 2,000 টাকা, তাহলে কত হলো 30,000 টাকা হয়ে গেল। এবার অ্যামাউন্ট অফ ক্লেম বের করো, অ্যামাউন্ট অফ ক্লেম বের করো। সিম্পলি ভাবে ভাব, তোর পলিসি নেওয়া ছিল কত 40,000 টাকা পলিসি নেওয়া ছিল, কিন্তু তোর 30,000 টাকা কি হচ্ছে তোর লস হয়েছে, এটা তো লস অফ স্টক, লস অফ স্টক কত 30,000 টাকা। কোশ্চেনেই কোথাও বলেছে জেনারেল ক্লস নাকি অ্যাভারেজ ক্লস, কোথাও বলেছে কিছু বলেছে? কিছু তো বলেনি, জেনারেল ক্লস নাকি অ্যাভারেজ ক্লস, কোশ্চেন তো কোথাও কিছু বলেনি এটা কি কোন ক্লসে করতে হবে, জেনারেল ক্লস নাকি অ্যাভারেজ ক্লস। তুই যদি জেনারেল ক্লস করিস অ্যান্সার কি হবে, জেনারেল ক্লসে কি হবে, স্যার পলিসি নেওয়া ছিল 40,000 টাকা, লস হয়েছে 30,000 টাকা অ্যাকচুয়াল, তার মানে জেনারেল ক্লস হলে অ্যান্সার 30,000 হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি অ্যাভারেজ ক্লস হয়, বলেছে তোকে পলিসি কত নেওয়া ছিল, বল পলিসি 40,000 টাকা, পুরো 40,000 টাকা তোকে দিয়ে দেবে, ঠিক আছে। যদি 36,000 টাকা 40,000 টাকা পুরো দিয়ে দেবে, যদি 36,000 টাকা কি হয়, যদি 36,000 টাকা পুরো নষ্ট হয়ে যায়, 36,000 টাকা লস, 40,000/36, কিন্তু লস হয়ে গেল 30,000। আমি বলছি অ্যান্সার 30,000ই হবে, তুই করে দেখ না কত ছিল, 40,000/36,000 কিন্তু 30,000 কত হচ্ছে 33,333, কত হচ্ছে 33,333। আমি আগের দিন একটা কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, মনে আছে নিশ্চয়ই। দেখ তুই ক্যালকুলেট করে দেখলি অ্যাভারেজ ক্লস বেরোলো 33,000 টাকা, কিন্তু লস কত হয়েছে, লস তো 30,000, 30-এর বেশি দেবেই না, 30-এর বেশি দেবেই না। ও মানে কি নিয়মটা কি বলছে, নিয়মটা বলছে এই পার্টিকুলার এই অঙ্কে বলছে আমি তোমাকে ম্যাক্সিমাম 30,000 টাকা ক্লেম দেবো, যদি অ্যাভারেজ ক্লস করে যদি 30-এর কম বেরোয় তখন কমটা হবে, কিন্তু এই কেসে কি কম বেরিয়েছে নাকি বেশি বেরিয়েছে, এটা হচ্ছে এক্সেপশনাল কেস ছিল, ঠিক আছে, এটা আমি এক্সেপশনাল কেসে দুটো অঙ্ক করেছিলাম, প্রথম দিনই করেছিলাম। তার মানে কি হচ্ছে তোর এখানে কি হবে, অ্যামাউন্ট অফ ক্লেম কত হবে 33,333টা রিডিউস হয়ে কত হয়ে যাবে 30,000 টাকা, 30-এ চলে যাবে, এটা 30,000-এ চলে যাবে, বুঝতে পারলি ব্যাপারটা। নোট দিয়ে দিয়েছে কেন হলো, দেখ দেখ তুই নোটটা লিখে দিয়েছে, এইটাই তোকে কমেন্টটা লিখতে হবে, এই কমেন্টটা পাস করতে হবে, কি লেখা আছে দেখে নাকি, সিন্স পলিসি ভ্যালু ইজ গ্রেটার দ্যান, সিন্স পলিসি ভ্যালু ইজ গ্রেটার দ্যান ভ্যালু অফ স্টক, ঠিক আছে। স্টকের চেয়ে তোর গোডাউনে যতটা স্টক ছিল তাতে পলিসি নেওয়া ছিল বেশি, গোডাউনের স্টক কত বেরিয়েছিল বল, স্টক 36,000 টাকা তাই তো, আর পলিসি নেওয়া ছিল কত ছিল 40,000 টাকা, 40,000 টাকা, ঠিক আছে। এট দ্য টাইম অফ ফায়ার হেন্স দ্য ভ্যালু অফ গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার উইল বি অ্যামাউন্ট অফ ক্লেম, ঠিক আছে। এই নোটটা দিয়ে দেবো, এই নোটটা তোকে দিতে হবে, এই নোটটা লিখে দিতে হবে, এই নোটটা লিখে এই সিন্স থেকে লেখা এই নোটটা তোকে লিখতে হবে, এই সিন্স থেকে শুরু করে এই লেখাটা লিখতে হবে, তার মানে কি বুঝতে পারলি তো। দেখ কখন এটা তুই লিখতে পারলি, এইটা এই টাকাটা 30-এ কনভার্ট হয়ে গেল কখন হবে, যদি দেখিস তোর এরকম যদি থাকে ক্লোজিং স্টক আর এটা তার পলিসি ভ্যালু, ক্লোজিং স্টকের যে পলিসি ভ্যালু বেশি হয়, যদি ক্লোজিং স্টকের চেয়ে পলিসি ভ্যালু বেশি হয় তোর অ্যামাউন্ট অফ ক্লেম বের করার দরকার নেই, সেক্ষেত্রে তোর লস অফ স্টকটাই হবে অ্যামাউন্ট অফ ক্লেম, প্রতিটা অঙ্ক করে দেখবি এটাই বেরোবে, প্রতিটা অঙ্ক করে দেখবি এটাই বেরোবে। আমার কথাটা আশা করি বুঝতে পারলি কি বলতে চাইছি, আমি আগের ক্লাসে এটা ধরে ধরে বুঝিয়েছি। কি বললাম, যদি তোর পলিসি যদি ক্লোজিং স্টকের চেয়ে বেশি হয়,
কি বললাম, যেটা বলছিলাম, হ্যাঁ, যেটা আমি আবার বলছি, যদি তোর পলিসি ভ্যালু যদি ক্লোজিং স্টকের চেয়ে বেশি হয়, তোর গোডাউনে যে স্টক, যেদিন গোডাউনে আগুন লেগেছে সেদিন যতটা স্টক ছিল তার চেয়ে পলিসি ভ্যালু বেশি নেওয়া থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যামাউন্ট অফ ক্লেম কত হবে জানিস তো? লস অফ স্টক। ব্যাস, আর কি করতেও হবে না, না করলেও চলবে এক্ষেত্রে। আমিও তোকে বললাম, আমি তোকে বলে, আমি তোকে এটা করে দেখালাম কেন, তুই একটা সিনারিওটা বুঝলি, লজিকটা বুঝতে পারবি। তোর বেরোচ্ছে কত, তুই বলছিস যে আমি তো ও ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করবো 33,000, কিন্তু তোকে 33,000 দেবে কোনোদিন? তোর লস তো বেরিয়ে 30,000। কারণটা বুঝতে পারলি তো? লস তুই 30,000, তো তুই কত টাকা ক্লেম করবি? ম্যাক্সিমাম 30,000 টাকা। কারণটা বুঝতে পারলি তো? আমরা কি জানতাম? আমরা জানি যত টাকা লস হয় ম্যাক্সিমাম তত টাকা ক্লেম করতে হবে, তার বেশি ক্লেম করতে পারবো না। তা আমার হিসাবে বেরিয়েছে কত? 33,000 টাকা। কিন্তু আমাদের লস হয় 30,000 টাকা, তুই ক্লেম করবি কত? 30 না 33? অফকোর্স 30। আর ফোন নম্বর করে করাবো। কি বলেছে? A fire broke out in the godown of Jet Limited on 31st December 2017। গোডাউনে কবে আগুন লেগেছে, আগুন লাগার ডেটটা বলে দিয়েছি। গোডাউনে কবে আগুন লেগেছে সেই আগুন লাগার ডেটটা বলে দিয়েছি, 31/12/17। এবার বলেছে the company decided to file a claim with insurance company for loss of stock and gives you the following information to determine the amount of claim। এবার তোর গোডাউনে আগুন লেগেছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করবি তো? যদি ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করবি যে তোর গোডাউনে আগুন লেগেছে, ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম করবে যে আমার এত টাকার গোডাউনে স্টক ছিল, এত টাকার গোডাউন স্টক নষ্ট হয়ে গেছে, তাই জন্য তুই ক্লেম করবি। এবার দেখ, ইনফরমেশন তোর কাছে কি কি বেরিয়ে এসছে। বলছে লাস্ট অ্যাকাউন্ট অফ দ্য কোম্পানি ওয়ার প্রিপেয়ার 31st March 17, মানে লাস্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করা হয়েছিল, মানে লাস্ট ইয়ার প্রিপারেশন করা হয়েছিল কবে, অ্যাকাউন্টস প্রিপেয়ার করা হয়েছিল 31st March 17। তার মানে, তার মানে তুই যদি ভাবিস, ধর 1/4/17 থেকে, এই বছর 1/4/17 থেকে শুরু হয়ে তোর কবের মধ্যে ব্যবসাটা বন্ধ হয়ে গেল, মানে গোডাউন আগুন লাগলো কবে? 31 ডিসেম্বর 2017। তাহলে এই 9 মাসের ডেটা দেবে।
যেটা বলছিলাম আবার পড়ি কোশ্চেনটি শুরু করছি। বলছে a fire broke out in the godown of Jet Limited on 31st December 2017. গোডাউনে আগুন লেগেছে 31 ডিসেম্বর 2017 সালে। The company decided to file a claim with the insurance company for loss of stock. এই loss of stock হচ্ছে তোর গোডাউনে আগুন লেগেছে, আর গোডাউনে আগুন লাগার জন্য তুই ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করবি যে আমার এত টাকা স্টক ছিল, এত টাকা স্টক নষ্ট হয়ে গেছে, ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করবি। এবং তার জন্য তোর যে সমস্ত ইনফরমেশন রিকোয়ার্ড ইনফরমেশন গুলো কোশ্চেনে বলে দিয়েছে। উইথ দ্য লাস্ট অ্যাকাউন্ট মানে কোম্পানির লাস্ট অ্যাকাউন্ট প্রিপারেশন করা হয়েছিল 31শে মার্চ 17। তো অত অব্দি আমার ইনফরমেশন দেওয়া ছিল। এইবার বলছে যে তোর গোডাউনে আগুন লেগে দিয়ে কত 31 ডিসেম্বর 2017, তার মানে 1/4/17 থেকে 31শে ডিসেম্বর 2017 অব্দি মানে তুই ব্যবসা করি ওই মাসে 9 মাসে কত টাকার মাল কিনেছিস, কত টাকার মাল বেচেছিস, সেগুলো ডেটাগুলো তোকে দিয়ে দেবে। তো এখানে কি বলেছে একটু ভালো করে দেখ, এখানে ইনফরমেশন গুলো কেমন দিয়েছে। বলছে ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স দিয়েছে, ভালো করে দেখ ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স, একটু ডেট গুলো দেখবি, আমি না ডেট গুলো দেখাচ্ছি। এখানে ডেট গুলো দেখো, অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের দিয়ে, বাট কিছু নেই অঙ্ক, জেনারেল অঙ্ক মানে কিছু দেয় অঙ্কটার মধ্যে। গোডাউনে আগুন লেগেছে কবে সেটা দেখতে হবে, আর এখানে পিরিয়ডটা দেখ গোডাউনে আগুন লাগার ডেট দিয়েছে 31শে ডিসেম্বর 2017 সালে। শুরু হয়েছিল কবে 1/4/17। এরকম ভাবে যদি ভাবি 1/4/17 থেকে 31/3/18, এটা হচ্ছে একটা পিরিয়ড, এটা একটা বছর, ঠিক আছে। এবার গোডাউনে আগুন লেগেছে 31শে ডিসেম্বর 2017 সালে। তাহলে এই দিন স্টকে যেটা আছে তাকে বলা হয় ওপেনিং স্টক। এই দিন মানে কি, যেই দিন গোডাউন আগুন লাগে সেই দিন হয় ক্লোজিং স্টক, এখানে ক্লোজিং স্টক, ঠিক আছে। এবার এইটুক সময়কালে তোকে পারচেজ বলবে, আবার এইটুক সময়কালে সেল বলবে, ব্যাস আর কিছু না। এইবার ওরা তোকে দেখ তুই সবই পাচ্ছিস খুঁজে, দেখ খোঁজ ওপেনিং স্টক বলে 31/3/17 মানে 1/17। ওপেনিং স্টক বলে দিয়ে 25,000 পেয়ে গেছিস। পারচেস ওই সময়কাল মানে দেখ এখানে দেখ আমি ডায়াগ্রাম করলাম 1/4/17 থেকে 31/3/17, এই যে 1/4/17 থেকে 31শে ডিসেম্বর 2017, এই সময়কালে পারচেসটা ওরা বলে দিয়েছে, দেখ পারচেস বলে দিল তো 1,30,000। এবার এই পিরিয়ডে সেল কত বলেছে, সেল বলেনি, ভালো করে কোশ্চেনটার দিকে তাকা, সেল কত খোঁজ, সেল বলেনি অঙ্কে কিন্তু সেল বলেনি। আর আমরা জানতাম যদি সেল বলে না দেয় তখন ডেটার্স অ্যাকাউন্ট খুলে সেল বের করতে হয়। যেমন দেখ আগে যতগুলো অঙ্ক করলাম, দুটো ক্লাস, আজকে 3 নম্বর ক্লাস চলছে, যতগুলো অঙ্ক করলাম কোনো অঙ্কেই তো আমি ডেটার্স বলি, কোনো অঙ্কে ডেটার্স বলি, আমি কেন ডেটার্স বলছি, এই অঙ্কে কেন ডেটার্স বলছি, কারণ বলছে ডেটার্স থেকে তুমি সেলটা বের, ডেটার্স অ্যাকাউন্ট খুলে সেল বের করবে। এরকমই কোনো একটা এরপরে হয়তো একটা অঙ্ক করবো যে পারচেজ বলে দেয়, যেমন ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলে পারচেজ বের করবো, ঠিক আছে। তো সেল বের করতে গেলে ডেটার্স অ্যাকাউন্ট লাগে, আর পারচেজ বের করতে গেলে ক্রেডিটার্স অ্যাকাউন্ট লাগে। আচ্ছা ডেটার্স অ্যাকাউন্ট থেকে কোন সেল পাই, ক্রেডিট সেল, আর ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে ক্রেডিট পারচেজ পাই। তার মানে এখানে একটা তোকে সবার প্রথমে একটা ওয়ার্কিংস করতে হবে, এটা কি ডেটার্স অ্যাকাউন্ট, সবার প্রথম ওয়ার্কিংস করতে হবে। কিছু নিয়ে অঙ্কের মধ্যে জাস্ট এই ছোট ছোট জিনিস, 18 নম্বর অঙ্কটা কি করবো, একটা ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করবো, ডেটার্স অ্যাকাউন্ট। এখানে লিখবো ক্রেডিট, এখানে লিখবো ডেবিট। ডেটার্স আমাদের অ্যাসেট, জানি অ্যাসেট বাড়বে ডেবিট দিকে আর কমবে ক্রেডিট দিকে। তো প্রথমে লিখ ওপেনিং ব্যালেন্স, লিখ ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কতগুলো, দেখ টু ব্যালেন্স কি, ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কত ছিল আমাদের কাছে, দেখ বলেছে 31/3/17, মানে যে 1/17 শুরুতে ছিল 50, শেষে হলো 40। তাহলে লিখবো ওপেনিং ব্যালেন্স লিখবো 50, এখানে লিখবো বাই ব্যালেন্স দিই 40, 40,000 হয়ে গেল। আর কি বলেছিল ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স এর থেকে আমি টাকা পেয়েছি কত 1,60,000। তাহলে ডেটার্স এর থেকে টাকা পেয়ে ডেটার্স ব্যালেন্স কমিয়ে দেবো, ক্রেডিট থেকে লিখবো কি বাই ক্যাশ অ্যাকাউন্ট, হয়ে গেল। মানে ডেটার তোরা তো আগের চ্যাপ্টার করলি না, আগের ডিপার্টমেন্ট, তার আগে চ্যাপ্টার ব্রাঞ্চ করেছিলি, দেন ব্রাঞ্চ অ্যাকাউন্টে দেখ ডেটার্স অ্যাকাউন্টে কি লিখতাম, জানতে তো ডেটার্স অ্যাকাউন্টে কত আইটেম আসতো, সে তোর ব্যাড ডেট আসতো, ডিসকাউন্ট অ্যালাউড আসতো, ঠিক আছে, আরো কত কিছু আসতো, তারপর ডিজার্নার বিল বা ডিজার্নার চেক আসতো। তো এখানে তো কিছু বলেই, এখানে ওপেনিং ক্লোজিং বলেছে আর ক্যাশ টাকা পেয়ে যাবে, ব্যাস, তাহলে বাকিটাই হবে ক্রেডিট সেলস, বাকিটাই হবে ক্রেডিট সেলস। 2 লাখ থেকে 50,000 বাদ দিতে 1.5 লাখ বেরিয়ে গেল। যেটা ব্যালেন্স বেরোলো এটাকে বলা হয় ক্রেডিট সেলস।
যেটা ব্যালেন্স বেরো তাকে বলা হয় ক্রেডিট সেলস, ঠিক আছে। তাহলে পেয়ে গেলি, এবার পারচেস এবার সব পেয়ে গেছি, এবার করে ফেল, অঙ্কে আর কিছু নেই, অঙ্কে তো এইটুকুই ছিল। ট্রেডিং অ্যাকাউন্ট খোলে এবার। ক্রেডিট, এখানে ডেবিট। প্রথমে কি লিখতাম আমরা, ওপেনিং স্টক। দেখ কোশ্চেন করে দেখে না, ওপেনিং স্টক বলে দিয়েছে কত টাকা, 25,000 বলেছিল ওপেনিং স্টক। ওপেনিং স্টক বলেছিল 25,000। পারচেস কত বলেছিল, পারচেস পারচেস বলেছিল কত, 1,30,000। সেলস, সেল বলেছে কত, সেলস, সেলস বলেছিল কত, ও সেল তো বের করলাম 1.5 লাখ টাকা, সেল তো আমরা 1.5 লাখ টাকা বের করলাম। আচ্ছা, গ্রস প্রফিট লেখ, গ্রস প্রফিট বলে দিয়েছিল কত, 25% টু গ্রস প্রফিট। কত বলছিল গ্রস প্রফিট, 25%। কার উপর 25% বলেছিল, দেখ কস্ট, কস্ট অফ সেলস, দেখেছিস তো, গ্রস প্রফিট বলেছিল 25%। দেখ দেখে নে ভালো করে, দেখ গ্রস প্রফিট কি বলেছিল, 25%। কার উপর, কস্ট অফ সেলস এর উপর। কস্ট অফ সেলস মানে, কস্ট অফ সেলস মানে কস্ট, কস্ট অফ সেলস মানে কস্ট, বারবার কস্ট অফ সেলস মানে কস্ট। ও দেখে ঘাবড়ানোর কিছু নেই, ওই কস্ট অফ সেলস, কস্ট না সেলস, না না কস্ট, কস্ট শিট করেছিলাম আমরা সেকেন্ড সেমিস্টারে, ওখানে লেখা ছিল কস্ট অফ সেলস, আর একটা নাম ছিল টোটাল কস্ট, ঠিক আছে, টোটাল কস্ট। কস্টের উপর 25%, তার মানে 1/4, কস্টের উপর 1/4 হলে সেলের উপর 1/5 হবে। 1.5 লাখ ইন্টু 1/5 করলে 30,000 টাকা। 1,30,000 আর 30, 1,60,000, 1,60,000 আর 25 কত হয়, 1,85,000। 1,50,000 থেকে 1,50,000 বাদ দিলে কত হয়, 35,000 টাকা। ব্যাস, এটাকে বলে বাই ক্লোজিং স্টক, ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে। ও তোকে কি বের করতে, এত দিয়ে হয়ে গেল তো, ক্লোজিং স্টক বেরিয়ে গেল। ও তোকে অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে বলছে, কারণ এই অঙ্কে লস অফ স্টক নেই, লস অফ স্টক আর বের করার দরকার নেই। কেন দেখ, কেন দেখ স্যালভেজ নেই অঙ্কে, দেখ অঙ্কে স্যালভেজ নেই, দেখ পর 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 কোশ্চেন পর কোশ্চেন পর কোশ্চেনের স্যালভেজ কোথাও লিখে নেই, কোশ্চেনের স্যালভেজ কোথাও লেখা ছিল না। তার মানে এটাই লস অফ স্টক, এটাই লস অফ স্টক। তার মানে কি, তুই তোর, তুই ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম কত করবি, তুই ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম কত করবি, স্যার 35,000 টাকা ক্লেম করবো, তাহলে অ্যামাউন্ট অফ ক্লেম 35,000 টাকা। 14 নম্বর সামটা করবে, খুব ভালো, খুব ভালো অঙ্ক, 14 নম্বর সাম। দাঁড়া, তাহলে অন্য 14 হবে, অন্য 14 হবে, কিছু নিয়ে 14। এই যাচ্ছে পরের দিকে 14, ঠিক আছে। 49 35 হবে, বুঝছো, নাম্বারিংটা চেঞ্জ করেছি, 35। চলে 35। দেখ অঙ্কটা দেখ, আজকে সব কটা অঙ্ক সহজ অঙ্কই করালাম। দেখি এই অঙ্কটা সোজা না করি, দেখি দেখি। দেখ কি বলেছে অঙ্কটা, কি বলেছে অঙ্কটা ভালো করে পড়। বলছে আ ফায়ার অকার্ড অন 15 এপ্রিল 2017, মানে আগুন লেগেছে কবে, আগুন লেগেছে কবে, 15 এপ্রিল 2017। এত সব ডেটা আমার দেখে লাভ নেই, এইসব ডেটা আমার দেখে লাভ নেই, এটা দেখে আমি কত ঘাবড়াবো। আমি আগে পড়বো আমার আগুন লেগেছে কবে, 15 এপ্রিল 17, 15 এপ্রিল 2017 আগুন লেগেছে। তার মানে যেদিন আগুন লেগেছে, মানে এটাই আমার ক্লোজিং হয়েছে, শুরু ছিল কবে থেকে এটা দেখতে হবে, শুরু কবে থেকে ছিল, 1/1/17 থেকে। বোঝা যাচ্ছে না, এটা 1/1/17 ছিল, সেটা তোকে দেখে নিতে হবে। কোনো জায়গায় দেখ কোশ্চেনটা পুরো দেখ, কোনো জায়গায় দেখে বুঝতে পারবি যে 1/1/17 ছিল। সেটা কোথা থেকে বুঝবো, এই দেখ না, এখানে পারচেস বলে দিয়েছে, সেল বলে দিয়ে বলেছে 1/1/17, তার মানে শুরু ছিল 1/1/17। তার মানে তোর 1/1/17 থেকে, মানে 1 জানুয়ারি 2017 থেকে 15 এপ্রিল 2017 এর অঙ্ক করতে হবে।
তাহলে ওপেনিং স্টক কত ছিল খোঁজ, স্যার ওপেনিং স্টক 97 দিয়ে দিয়েছে, ঠিক আছে। পারচেস দিয়ে দিয়েছে কত 75, সেল দিয়েছে কত 1,59,000, ঠিক আছে, ওই যে 30,000। তাহলে এইটুকু তো করতে পারবো আমি তো এইটুকু করতে পারবো, এইটুকু করি, যেইটুকু পারবো সেইটুকু করি। কর 35, এটাকে বলা হয় ট্রেডিং অ্যাকাউন্ট। কি লিখবো, ওপেনিং স্টক, দেখে দেখে বসা, ওপেনিং স্টক কত টাকা ছিল। একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, বাট ভালো পয়েন্ট গুলো দেখে নিতে হবে তোকে। ওপেনিং স্টক কত বলেছিল বল, ওপেনিং স্টক, ওপেনিং স্টক বলেছিল 97,000, ওপেনিং স্টক 97,000 লিখে দিলাম। বল পারচেস কত টাকা লেখা ছিল, 75,000 পারচেস, এত কম। হ্যাঁ পারচেস 75, মানে মানে ওপেনিং স্টক অনেক বেশি হয়ে গেছিল। আচ্ছা, ওপেনিং স্টক করেছে 97, পারচেস 75,000, সেল কত হবে, সেল 1,59,000, সেল 1,59,000, এখানে লিখো বাই সেলস কত 1,59,000, সেল কত বলেছিল, সেল 1,59,000 হয়ে গেল, সেলস 1,59,000। ওয়েজেস কত বলছে, ওয়েজেস 30,000, ওয়েজেস 30,000 লেখ, ওয়েজেস 30,000। সবই তো হয়ে গেল, আমার কি লাগবে এবার, জিপি বসাতে বলি তো অঙ্ক শেষ, হ্যাঁ কি না, জিপি বসিয়ে তো অঙ্ক শেষ। তুই যদি জিপি বসিয়ে দিস, জিপি কি এই যাতে সেল ছিল না, সেল 1,59,000, জিপি ধর একটা পার্সেন্টেজ বলো 10%, 20, 30 যাই পার্সেন্টেজ করছি, যাতে কোন ধরে করছিলি, ওই সেলের উপর পার্সেন্টেজ চাপিয়ে দিই, জিপি বসিয়ে লিখে দিতে পারবি। এবার ওপেনিং স্টক, পারচেস, ওই যে জিপি যোগ করে দে, ক্লোজিং স্টক বেরিয়ে। কিন্তু প্রশ্ন হলো জিপির কি পার্সেন্টেজ বলেছে, কোশ্চেন পড়ে দেখ জিপির কি পার্সেন্টেজ বলে, না স্যার জিপির পার্সেন্টেজ বলেনি। আমি বলেছিলাম জিপির পার্সেন্টেজ যদি না বলে তাহলে তো কি করতে হবে, তোকে যদি আমি যখন অঙ্ক করছি, আমার দরকার জিপির পার্সেন্টেজ, তাহলে আমার কাজ মিলিয়ে যাবে। জিপির পার্সেন্টেজ বলে দেয়নি, স্যার জিপির পার্সেন্টেজ বলে দেয়, তাহলে আপনি কাজ করুন, আপনি খুঁজুন আগের বছরের জিপি কত ছিল আর আগের বছরের সেল কত, হ্যাঁ কি না। তাহলে দেখ আগের বছর মানে 17-র আগের বছর, 16 সালে জিপি বলে দিয়েছিল, 16 সালে সেল বলেছে, তাহলে তো হয়েই গেল, তো স্যার 16 সালে জিপি বলেছে, 16 সালে সেল। এখানে এখানে না একটু এটা একটু তোর বইটা একটু চেঞ্জ করে নে তো একটু। এটা ছিল সেলস, এটা ছিল সেলস, আর ওটা ছিল প্রফিট, জিপি, এটা ছিল জিপি, ঠিক আছে তো, যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনবি এটা। যে তোদের মনের মধ্যে যে কোশ্চেন গুলো আসবে, কোশ্চেন গুলো প্রকাশ করবি, তাহলে কিন্তু অনেক অ্যান্সার বেরোবে, মানে পরীক্ষায় ডিফারেন্ট টাইপের অঙ্ক না তুই এমনি ইজিলি ক্যাচ করতে পারবি অঙ্ক। মনের মধ্যে যে কোশ্চেন আসবে, আমি তোকে প্রথম দিন যখন ইন্স্যুরেন্স ক্লেম করেছিলাম কি শিখিয়েছিলাম, আমি বলেছিলাম যে তোকে যদি ধর তুই তো যে বছর আগুন লেগেছে তো সে বছর ট্রেডিং অ্যাকাউন্ট খুলবি, মানে মেইনলি এই চ্যাপ্টারে কি বের করে, ক্লোজিং স্টক বের করতে, ক্লোজিং স্টক বের করার জন্য তোকে যে বছর আগুন লেগেছে সে বছর ক্লোজিং স্টক বের কর। ওপেনিং স্টক তো বলে দিয়েছে, পারচেজ বলে দিয়েছে, সেল বলে দিয়েছে, ঠিক আছে। আর ক্লোজিং স্টক আর জিপি দুটোর মধ্যে একটা বলবে, একটা বের করতে হবে। ও তোকে জিপি বলবে, যে জিপি কি বলবে, সে বলবে জিপির পার্সেন্টেজ, ও তোকে বলে দেবে জিপি এত পার্সেন্টেজ ছিল। স্যার যদি বলে না দেয়, তোকে যদি কোনো অঙ্কে বলে না দেয় জিপির পার্সেন্টেজ কত ছিল, আমরা কি শিখেছিলাম, আমরা বলেছিলাম যে দেখ তুই বলি স্যার কেন আপনি তো ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছিলেন, ওটা তো যারা মুখস্থ করে তারা বলে ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছে। মেন ব্যাপারটা কি, তোকে যদি এই বছরের জিপি কিছু কিছু এখনো মানে কিছু অঙ্ক হয়নি, ওইভাবে অঙ্ক এখন অনেক কিছু বাকি আছে অঙ্কের মধ্যে, অনেক গল্প আছে অঙ্কের মধ্যে, ওই গল্পটাই তো আমি বলছি। আমি ওই গল্পের জায়গায় নিয়ে আসছি এখন, হ্যাঁ এখন গল্পের জায়গাটাই নিয়ে আসছি, আমি এখন গল্পের জায়গায় নিয়ে তোরা এখন ভাবছিস যে স্যার কি 33% দিয়েছে, আমরা পড়ে দেখছি জিপি 33% বেরোলো না, তাহলে করেই যাচ্ছে, আর আমি তো ওটা বলে যাচ্ছি, আমি ওই জায়গাটায় যাচ্ছি, ওই জায়গাটাকে তোকে নিয়ে চলে যাচ্ছি, যে কেন 33% কেন ওই জায়গাটা নিয়ে চলে যাচ্ছে। আমি প্রথম দিন কি বলেছিলাম, প্রথম দিনের কথাটা বলছি, যদি আমরা কি বলতাম, আমি একটা কথাই বলেছিলাম, যদি জিপি কত বলে না দেয়, কত পার্সেন্টেজ তুমি জিপি করেছো, তাই তো। দেখ না, এই দেখ আমি আগের দিন বলেছিলাম, এই জায়গাটা দেখ, এই জায়গাটা ভালো করে ফলো কর, এই বছর তোর আগুন লেগেছে, তাহলে আমরা এখানে কি লিখতাম, এখানে লিখতাম টু গ্রস প্রফিট, আর এইদিকে লিখতাম বাই ক্লোজিং স্টক, ঠিক আছে। তো যেই বছর আগুন লেগেছে, অর্থাৎ যেই দিন আগুন লেগেছে সেই দিন স্টকে কত ভ্যালু তুমি জানতে চাই, তাহলে ক্লোজিং স্টক এটাই তোমাকে বের করতে বলে, তার মানে জিপির সংক্রান্ত ইনফরমেশন তোকে বলতেই হবে, ওরা বলে দেবে ও
ওদের বলতেই হবে জিপির ইনফরমেশন যে আমরা যতগুলো অঙ্ক করলাম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে এখনো পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম, আগে 3টে অঙ্ক হয়েছে। প্রতিটা অঙ্কে হয় জিপি রেশিও বলে দিচ্ছিল, আর না হলে আমাকে বলছিল আমি তোমাকে সাহায্য করলাম জিপি বের করতে। যে তোকে হয় জিপি পার্সেন্টেজ বলে দিচ্ছিল, নাহলে তুই জিপি বের করছিলি। জিপির পার্সেন্টেজ বের করছিলি, কি করে বের করছিলি? তো তোকে কি করতে হতো? তোকে বের করতে হতো তোর জিপির পার্সেন্টেজ বের করতে কি করে? আগের বছরের ডেটার উপর বেস করে। আগের বছরের জিপি কত ছিল, আগের বছর সেল কত ছিল। কিন্তু এখানে তো স্যার আগের বছরের জিপি বলে দিয়েছে, ও সেল বলেছে। কিন্তু ব্যাপারটা বোঝ, এখানে এখানে শুধু আগের 1 বছরের জিপি বলেছে, বিগত 5 বছরের জিপি বলেছে, আর 5 বছরের সেল বলেছে। তাহলে তোকে 5টা বছরের জিপির পার্সেন্টেজ বের করতে হবে, 5 বছরের সেলের পার্সেন্টেজ বের করতে হবে। মানে সরি, 5 বছরের জিপি রেশিও বের করতে হবে। 5 বছরের জিপি রেশিও বের করতে হবে। বুঝতে পারলি? 5 বছরের জিপি রেশিও বের করতে হবে। এইবার তারপর 5 বছর জিপি রেশিও বের করার পর স্যার তাহলে 5 বছরের জিপি রেশিও বের করলেন। 16 সালে, 12 সালে একটা পার্সেন্টেজ বের হলো, 13 একটা পার্সেন্টেজ বের হলো, 14 একটা বের হলো, 15 একটা বের হলো, 16 একটা বের হলো। স্যার কোনটাকে নেব? কোনটাকে নেব? তখন তুই বলবি স্যার কেন 16টা নিই। আরে তুই যে 16টাই নিস তাহলে 12, 13, 14, 15 কেন করলি? যখনই তোকে 5 বছরের বিগত কয়েক বছরের ট্রেন্ড দিয়ে দেবে, তখন তোকে দেখতে হবে তোকে তার সিম্পল এভারেজে খেলতে হবে। কি বললাম? সিম্পল এভারেজ। বা স্যার সিম্পল এভারেজ, তাহলে স্যার এখানে কেন ওয়েটেড লিখেছে? ওয়েটেড করতে হবে। মানে সিম্পলও করা যায়, ওয়েটেডও করা যায়। স্যার কোনটা কারেক্ট? সিম্পল না ওয়েট? এই অঙ্কটা পার্টিকুলার, এই অঙ্কটা ওয়েট করতে হবে। পার্টিকুলার এই অঙ্কটা ওয়েট করতে হবে, কিন্তু সিম্পলও করা যায়। অ্যাকচুয়ালি এই অঙ্কে যে পার্সেন্টেজ যা বেরোবে না, ওয়েটের পার্সেন্টেজ বেরোবে না। এটা স্যার ওয়েট আমি বুঝতে পারছি না, ওয়েট বেরোবে না, সিম্পল কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বুঝিয়েছি কেন ওয়েট করতে হবে। দেখ প্রথম 12 সালে করে দেখবি একটা পার্সেন্টেজ বেরিয়েছে। আচ্ছা তোকে আমি বলছি, আমি তোকে রাফ বলছি, তোকে করতে হবে না। আমি তোকে বলেছি 12 সালে কত পার্সেন্ট বেরোবে, করে দেখ তো একটু। 20% না? দেখ তো 12 সালে কত বেরোচ্ছে? 2,15,860 কত হচ্ছে? 25। ধর 12 সালে বললি তোরা 25% হচ্ছে। এরকম হয় 13 সালে করতে থাক। কত? 30%, তাই তো? আচ্ছা 30%। ধর 14 সালে কত কত বেরোচ্ছে? হ্যাঁ বল। হ্যাঁ 1/33.33, তাই তো? তারপর 20, ঠিক আছে? 35 হবে স্যার লাস্টেরটা। লাস্টেরটা 35। তাহলে যদি ভালো করে দেখিস, হলো তো? মোটামুটি হলো, বোঝা গেল? একটু কিছু লিখতে হবে না, আমি পড়াবো, তাহলে অঙ্ক করাবো। প্রথম বছর বেরোলো 25, তারপরের বছর বেরোলো 30, তারপর বছর বেরোলো 33, তারপর 34, তারপর 35। আস্তে আস্তে কি হচ্ছে? যে পার্সেন্টেজ কি হচ্ছে? বাড়ছে। ওয়েট কাকে বলে জানিস? ওয়েট কাকে বলে জানিস? ওয়েটেড মেথড কখন অ্যাপ্লাই করতে হয়? যখন পার্সেন্টেজ যখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন ওয়েটেড অ্যাপ্লাই করতে হয়। এটা যদি এরকম হতো, প্রথমটা 25, তারপরটা 30, তারপরে আবার হয়ে গেল 31, তোর কত বললাম? ধর 26 হয়ে গেল। 25 হলো, মানে প্রথমে বাড়লো, তারপর আবার কমে গেল, তারপর বাড়লো। এরকম করলে হবে না, তখন এভারেজ। তখন এভারেজ। এখানে ব্যাপারটা বুঝলি কেন ওয়েটেড হবে? আর তাহলে তাহলে দেখ, এরকম কোনো ব্যাপার না যে 5 বছর ডেটা দিয়েছে এবং বেকার দিয়েছে এটা, না। 5 বছরের ডেটা মানে কি? তোকে দেখাচ্ছে না এর এই কোম্পানির ট্রেন্ড কি, কেন 5 বছরের ডেটা দিল বল? ও তোকে কেন 5 বছরের ডেটা দিল? ভালো করে বুঝতে হবে 5 বছরের ডেটা কেন দিল। 5 বছরের ডেটা তোকে দিয়েছে, তার মানে কি তোর লাস্ট ইয়ারের প্রফিট কত হয়েছে? 35%। 35% অ্যাপ্লিকেবল নয় এটা। ঠিক আছে? যখনই তোর লাস্ট কয়েক বছরের ডেটা দেবে না, তখন ওটাকে দেখতে হবে। ওর বিজনেসের ট্রেন্ড কেমন যাচ্ছে। ওর বিজনেসের মানে সবসময় বিজনেস দেখতে হয় লাস্ট কয়েক বছরের ট্রেন্ড। সবসময় 1 বছর থেকে বোঝা যায় না বিজনেসটা কত। লাস্ট ইয়ারে তো সবসময় প্রফিট ভালো হতেই পারে। তার আগের বছরগুলোতে প্রফিট কম বেশি হতে পারে, তাই তো? তো এখানটা এটাই বলছে, যখনই তোকে বিভিন্ন তোকে 4-5 বছর ডেটা দেবে না, তখন 4-5 বছরের ডেটা নিয়ে পার্সেন্টেজ বের করবি। পার্সেন্টেজ বের করে, শুনছিস তো? লাস্ট 5 বছরের যখন ডেটা দিয়েছে, 5 বছরের ডেটার উপর পার্সেন্টেজ বের করবি। করে ওটাকে যদি দেখিস এটা এভারেজ হবে তো এভারেজে করবি, যদি ওয়েটেড হয় ওয়েটেড। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে এখানে দেখে কি বলতে পারি? এটা সিম্পল করা উচিত নাকি ওয়েট করা উচিত? এবার স্যার তাহলে বুঝতে পারলাম, স্যার বুঝতে পারলাম এটা সিম্পল করবি না ওয়েট করবি? এটা ওয়েট করবি। সিম্পল কেন করবো না? কেন সিম্পল করবো কখন? ধর ওই যে বললাম, যদি যদি দেখিস পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়ছে,
তখন হয়ে যাবে ওয়েটেড। 25, তারপর ছিল 30, বাড়লো, 30 থেকে 33 হলো, বাড়লো, 33 থেকে 34 হলো, বাড়লো, 34 থেকে 35 হলো, বাড়লো। যখন দেখবি পার্সেন্ট আস্তে আস্তে বাড়ছে তখন হবে ওয়েটেড। স্যার ওয়েটেড এর ক্ষেত্রে কিভাবে করতে হয়? তোরা করেছিলি না ওয়েটেড এভারেজ? বল, করিস নি ওয়েটেড? ওয়েটেড কোন ক্লাসে করেছিস? কত পড়ি ওয়েটেড? ওয়েটেড তো নতুন না। তোর সিম্পল এভারেজ, ওয়েটেড এভারেজ ইয়েতে কোথায় করেছিলি বল? কস্টিং এ, কস্ট শিটে করলি। ওয়েটেড এভারেজ কি করতে হয়? ওয়েট, ওয়েট মানে গুণ করা। ওয়েটেড মানে, ওয়েট মানে ফোকাস কর, এদিকে ফোকাস কর। ওয়েট মানে গুণ করা। ধর প্রথমটার সাথে ওয়েট, প্রথমটাকে ওয়েট 1 দেবো, দ্বিতীয়টাকে ওয়েট 2 দেবো, তৃতীয়কে ওয়েট 3 দেবো, চতুর্থকে ওয়েট 4 দেবো, আর পঞ্চমকে ওয়েট 5 দেবো। পুরো এখানে দেখে হয়তো নোংরা লাগছে, আমি যখন খাতায় করো পরিষ্কার হয়ে যায় সেগুলো আগে বুঝিয়ে দিচ্ছি, তারপর কি ওখানে পড়াতে সুবিধা হবে। কিচ্ছু বইয়ের মধ্যে ঢুকতে হবে না। প্রথমকে ওয়েট দেবো 25, ধরেন আমি এখানে লিখি প্রথমকে ওয়েট দিই 25, রেজাল্ট কত? যেসব 25 সঙ্গে 1 গুণ করলে 25 হচ্ছে। দ্বিতীয়কে ওয়েট দেবো 2, 30 দুগুণে কত হচ্ছে? 7। তৃতীয়কে ওয়েট দেবো 33.333 মানে 100। তারপরটা কত হচ্ছে বলতো? 136, দেখতো। তারপরটা 175, তাহলে 5টা হয়ে গেল। এবার প্রথম বছরে ওয়েট কত দিয়েছিস? 1, দ্বিতীয় বছরে 2, তৃতীয় বছরে 3, চতুর্থ বছরে 4, পঞ্চম বছরে 5, তাহলে 5টা ওয়েট যোগ করে কত হচ্ছে বল? 15 হচ্ছে। তাহলে হিসাব করে দেখ 15 হচ্ছে। টোটাল করে কত হচ্ছে? 15 হচ্ছে। এবার দেখ এটা ভাগ কর। 25 প্লাস 60 প্লাস 100 প্লাস 136 প্লাস 175 ডিভাইড বাই 15 কত হচ্ছে? 33.06%। 33.06%। দেখ অ্যান্সার এসছে। ওরা এটাকে রাউন্ডে 33 করে দিয়েছে। বুঝেছি ব্যাপারটা কেন? এবার মোটামুটি অঙ্কটা বোঝা গেল। এবার আমি অঙ্কটা খাতায় করবো, ওয়ার্কিংসটা করবো। আমি এই অঙ্কটা কেন করলাম? স্যার আপনি এই অঙ্কটা কেন করলেন? পার্টিকুলার এইরকম থাকলে কিভাবে করতে হবে? এরকম ডেটা থাকে, কতটা পরীক্ষায় দেবে সে পরের কথা, বাট এরকম টাইপের অঙ্ক থাকলে কিভাবে করতে হবে সেটা আমি দেখানোর জন্যই করলাম। দেখ ওয়ার্কিংস কিভাবে করবো? ইয়ার গুলো বলি, ইয়ার গুলো লিখি। তো আমরা কি জানি জিপি রেশিও বলে দেয়নি তো? এখানে লিখবো ক্যালকুলেশন অফ জিপি রেশিও, লেখ ক্যালকুলেশন অফ জিপি রেশিও। এটা তো আর শেখাতে হবে না, জিপি রেশিও বের করার ফর্মুলা, জিপি বাই সেলস ইনটু 100। লিখলাম জিপি বাই সেলস ইনটু 100। আমি আজকাল একটা অঙ্ক দেবো, এই 5 বছরে দেখ, শুনে নিস এখন এই যে অঙ্কটা বললাম না, এই অঙ্কটা তো সোজা দিয়ে যায়। আমি বলবো অঙ্কটা সোজা দিয়েছি, এই অঙ্কটা সোজা দিয়ে যাই তো কি দিয়ে তোকে সেল আর জিপি বলে দিয়েছি। আমি একটা অঙ্ক দেবো না, শুনছিস তো, এই 5 বছরে তোকে তো 17 সালে আগুন লেগেছে, কিন্তু বিগত 5 বছরের ডেটা দিয়েছে। 5 বছর কি দিয়েছে? জিপি বলে দেয়। 5 বছরের জিপি বলে দেয়নি, 5 বছরের ওপেনিং স্টক বলেছে, 5 বছরের পারচেজ বলেছে, 5 বছরের সেল বলেছে, 5 বছরের ওয়েজেস বলেছে, 5 বছরের ক্লোজিং স্টক বলেছে। তাহলে 5 বছরের জিপি বের করতে হবে, পড়ে তারপর করতে হবে, ঠিক আছে? এরকম অঙ্ক দিচ্ছে, ঠিক আছে? এরকম অঙ্ক তৈরি করেছে, ঠিক আছে তো? মানে তোকে বুঝতে হবে কেন ওখানে যে 5 বছর ট্রেডিং করলি আর এখানে কোন ট্রেডিং করতে হলো, কারণটা বুঝলি কখন ট্রেডিং খুলতে হবে না। যদি মেন টার্গেট জিপি, জিপি পেয়ে গেলে আমি কেন খুলতে হবে ট্রেডিং? মেন হচ্ছে জিপি, আমি ওই এই কারণের জন্য অঙ্ক করে দেবো। ওই অঙ্কে জিপি বলে দেয়নি, আর এই অঙ্কে জিপি বলে দিয়েছে। আমি প্রথম দিন করানোর সময় বলেছিলাম যে যখনই আমি করছিলাম বল না পার্সেন্টেজ কত, স্যার পার্সেন্টেজ বলে, তাহলে কি করে বের করতে হবে? তাহলে আমি বলেছিলাম তুই লাস্ট ইয়ারে সেল খোঁজ, লাস্ট ইয়ার প্রফিট খোঁজ। লাস্ট ইয়ারে সেল বলেছিল, প্রফিট বলেনি, তার জন্য তুই ট্রেনিং খুলেছিলি। তো সুতরাং মাথায় রাখবি কনসেপ্ট, দেখ তুই এই কনসেপ্ট ক্লিয়ার হয় না তাহলে তোর অঙ্ক ইজি হয়ে যায়। তাহলে কি লিখবো? 31/12 কত ছিল বলতে? ইয়ারটা 12, প্রথম ইয়ারটা কত ছিল? 12, 31/12/12। তাহলে 31/12/12 তে জিপি কত ছিল দেখ? 2,15,000। আর 31/12/12 তে সেল কত ছিল বল? দেখে দেখে বল। 8,60,000 ইন্টু 100 করেছিলি না? আমি তো ওখানে করে দিলাম না, এখানে কত করলাম? 25%। অঙ্কটা ভালো অঙ্ক। আজকে যতগুলো অঙ্ক করালাম তার মধ্যে আমার এই অঙ্কটাই ভালো লেগেছে। আমার একটা অঙ্ক ভালো লাগেনি, এই অঙ্কটা আমার ভালো লেগেছে।
আচ্ছা তারপর পর 31, 12, 13 জিপি কত ছিল দেখ 2,13,000। সেল কত ছিল 7,10,000 ইন্টু 100 কত হবে 30%। 31, 12, 14 31, 12, 14 কত ছিল জিপি ছিল 2 লাখ, সেল কত ছিল 6 লাখ ইন্টু 133.33%। এবার কি বলছি 31, 12, 15 কত ছিল জিপি কত ছিল 1,87,000 1,87,000 আর সেল কত ছিল 5,50,000 34%। 31, 12, 16 জিপি ছিল 1,68,000 আর সেল ছিল 4,80,000 ইন্টু 100 কত হচ্ছে 35। তাহলে আমি তোকে বোঝালাম যখনই আমার কথা মনোযোগ সহকারে শোন, কিন্তু বারবার বলছি ধর পরীক্ষায় আমি জানি হয়তো এই অঙ্ক দেবে না, অঙ্ক দিলে জেনারেল লেভেলের অঙ্ক, এগুলো অনার্স এই অঙ্ক দেবে না। তবু বলছি যদি এরকম অঙ্ক তোর পরীক্ষাতে সোজা অঙ্কই চলে আসে, তুই পার্সেন্টেজ যখনই তোকে বিগত কয়েক বছরের ডেটা দেবে তুই 1 বছর ডেটা নিয়ে করবি না। তোকে 5 বছর দিলে 5 বছর ডেটা নিয়ে করতে হবে, ঠিক আছে তো? 5 বছর যখনই তুই ডেটা নিবি না, হ্যাঁ তোকে পরীক্ষা যেটা বললাম না বাইরে দেবো, ওটা 5 বছর না, ওটা 3 বছরের ট্রেনিং। কেন এত তো বড় দেবে না। স্যার কিভাবে করতে হবে অঙ্ক? কখনো মাথা মানে কখনো মানে মানে কি বলবো, তোরা ভাবি যে স্যার 3টে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে অনেক কঠিন না রে। তুই 3টে অ্যামাউন্টে 3টে ঘর জিনিসটা একবারে হয়ে যাবে। আমার ওই কারো কাটবো মানে একবারে 3টে ঘর হয়ে যাবে, 3টে বছর লিখে খাটনি কম, খাটনি কমে গেল আমার। আচ্ছা দেখ যেটা বলছিলাম, আমি যেটা করলাম এই যে এরকম অঙ্ক যদি তোর আর কোনো অঙ্ক পাস, সবসময় যে পার্সেন্টেজটা বাড়বে এমন কথা হতে পারে, কমতেও তো পারে। যদি কমে যায়, কেননা তোরা এটাই শিখেছিস, তোরা মনে নেই, তোদের কেন মনে নেই আমি জানি না, কেন ব্রেনে কেন মনে থাকে না তোদের। 12 যখন পড়েছিলি তোদের ভ্যালুয়েশন অফ গুডউইল বলে একটা চ্যাপ্টার ছিল, ভ্যালুয়েশন অফ গুডউইল। ওখানে করতাম গুডউইল করার জন্য একটা মেথড ছিল, পরের ফোর্থ সেমিস্টারে না ফিফথ সেমিস্টারে কর্পোরেট অ্যাকাউন্টিং আছে, ফিফথ সেমিস্টারে ওখানে আসবে ভ্যালুয়েশন অফ গুডউইল, এই মেথড গুলো করবো সব। ওয়েটেড এভারেজ, সিম্পল এভারেজ করবো। ওখানে ভ্যালুয়েশন অফ গুডউইল করতাম, একটা সিম্পল এভারেজ করতাম, একটা ওয়েটেড এভারেজ করতাম। ওয়েটেড এভারেজ কখন অ্যাপ্লাই হতো, যখন প্রফিট যখন আস্তে আস্তে বাড়তে থাকে। প্রফিট যখন বাড়বে তখন আস্তে আস্তে তোমাকে কি করতে হবে, তখন ওয়েটেড এভারেজ করতে হবে। তো এখানে প্রফিটের পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়ছে, 25, 30, 33, 34, 35, তাহলে এখানে ওয়েটেড অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। এবার দেখ পরের লাইনে কি লিখবো, ওই যেটা বললাম প্রথম বছরকে, প্রথমটাকে এক ওয়েট 1 দেবো, দ্বিতীয়টাকে ওয়েট কত দেবো বল 2 দেবো, না না কিছু লিখতে হবে, লিখ না যেমন করছি। তৃতীয়কে ওয়েট দেবো 3, 33.33 ইন্টু 3। চৌথকে ওয়েট দেবো 34 ইন্টু 4। পঞ্চমকে ওয়েট দেবো 5, 35 ইন্টু 5। ডিভাইডেড বাই কত হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। পরে কত বেরিয়েছিল বলতো, আমার কত বললো 33.06 বেরিয়েছিল না রে, 33.06% হয়েছিল। এটাকে আমি রাউন্ড করবো 33%। অঙ্কটা একটু শেখাবো, অঙ্কটাকে শেখানো নেই। এটাই ছিল মেনলি অঙ্কের মতো। বল এবার কি তোদের অঙ্ক হবে না? এবার তো অঙ্কে কিছু নেই, আমি করেছিলাম না। হ্যাঁ তাহলে জিপি লেখ 1,59,000 উপর 33% করে 52,470। না আমি 33.06 করিনি, আমি এটাকে রাউন্ড করে দিয়েছি। দেখ ওরা অ্যান্সারও রাউন্ড করেই দিয়েছে। তুই যদি 33.06 করিস হয়তো কোনো ভুল হবে না, নাম্বারও সেরকম কিছু কাটবে না। ঠিক আছে তো, বাট অ্যাকুরেট করলাম। এখানে কোনো কোশ্চেন নেই হয়তো পরে বললি যে স্যার আপনি কেন এরকম পাচ্ছেন, এরকম কোনো ব্যাপার না। তুই দুটোই ঠিক, ঠিক আছে। ওরা অ্যান্সার দেয় 33%, রাউন্ড করেছে, একটা রাউন্ড। আমাকে রাউন্ড করার চেষ্টা করবে। টোটাল কর কত হচ্ছে, মাইনাস করে দেখ কত হচ্ছে। হয়ে গেল। লস অফ স্টকে ওয়ার্কিং স্কোয়াড
statement showing loss of sale. Closing stock at the date of fire. কত টাকা? 95,470, তাই তো বেরিয়েছিল। এর থেকে স্যালভেজ, একদম একটা স্যালভেজের টাকা বলেছিল 18,000 মাইনাস করে দেয়, কত? 77,470। এটা হচ্ছে লস অফ স্টক। পলিসি ভ্যালু বলেছিল অঙ্কে কিছু? বলছে অ্যামাউন্ট অফ ক্লেম বের করে দেয়, এটাই হবে অ্যামাউন্ট অফ ক্লেম। আজকে কতগুলো অঙ্ক হয়ে গেল একসঙ্গে, অতগুলো অঙ্ক। এর পরের ক্লাস থেকে এক একটা অঙ্ক করতেই হয়তো খুব জোরে একটা কি দুটো অঙ্ক হবে, মানে পরের অঙ্কগুলো হচ্ছে খুব কঠিন কঠিন অঙ্ক হবে, মানে সেই কঠিন অঙ্ক সূত্রপাত হচ্ছে এখনই আরম্ভ করে, ঠিক আছে? মানে এখনো পর্যন্ত যা যা তো সোজা লেভেল যত ছিল হয়ে গেল, সোজা লেভেল শেষ। এইগুলো হচ্ছে বেসিক লেভেলের অঙ্ক হলো। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, মানে এইগুলো হচ্ছে এতক্ষণ কনসেপ্ট বেস অঙ্ক ছিল, ঠিক আছে? তো এতক্ষণ বুঝেছিলি, এইবারই হচ্ছে আসল অঙ্ক হবে। শোন, খোঁজ অঙ্কটা, এটা কোনো সিইউতে আসেনি আমার যতদূর মনে পড়ছে, এটা দিল্লি ইউনিভার্সিটি বা সিএতে এসেছিল হয়তো, বা সিএমএ তে এসেছিল অঙ্কটা। এটা হচ্ছে রামকুমারের অঙ্ক। পেয়ে গেছে আগের অঙ্কটাই রামকুমারের অঙ্ক, ভালো অঙ্ক। দেখ অঙ্কটা পরে লাস্ট অঙ্ক হবে, মানে এই অঙ্কটা লাস্ট অঙ্ক হবে, মানে অঙ্কটা করতে মানে মোটামুটি এই অঙ্কটা করতে 30 থেকে 40 মিনিট লাগে, 30 থেকে 40 মিনিট লাগবে অঙ্কটা করতে। কেননা এই অঙ্কটা রিলেটেড যে গল্পগুলো হবে, গল্পটা করতেই তো 15 মিনিট লাগে। অঙ্কের গল্পটাই 15 মিনিটের গল্প আছে। বলছে কি 34 এর সামটা কি বলছে? অন 1st July 2017 a fire took place in the godown of Ramkumar which destroyed all stock। তার মানে ব্যবসাটা কার করছে? রামকুমারের ব্যবসা করছে, ঠিক আছে? রামকুমারের বিজনেস, ঠিক আছে? তো গোডাউনে আগুন লেগেছে কবে? সবার ফার্স্ট অফ অল দেখে নে গোডাউনে আগুন লাগার ডেটটা 1st July 2007, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মানে শুরু কবে থেকে ছিল জানিস তো? মানে 1170 থেকে 31 ডিসেম্বর 17, বুঝতে পারছিস তো? আর আমার গোডাউনে আগুন লেগেছে কবে? 1/7/17। তার মানে এইটুক সময়ে আমাকে কি বলবে? পারচেস বলবে, এইটুক সময়ের সেল বলবে, ঠিক আছে? আর এই যে 1/1/17 ওপেনিং স্টক বলবে, আর 1/7/17 ক্লোজিং স্টক তো বলবে না, আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে? আর জিপি রেশিও বলবে। বোঝা গেল ব্যাপারটা? খুব মনোযোগ সহকারে অঙ্কটা শুনবি, কেননা আমি বারবার বলছি এইরকম অঙ্ক থেকেই কিন্তু মেন অঙ্ক যাবে তোর পরীক্ষায়, যেগুলো খুব টাফ অঙ্ক যদি আসতে পারে না, বলছি না টাফ অঙ্ক, সেটা এই ধরনের অঙ্ক থেকেই আসে, এই ধরনের অঙ্ক। আর এই ধরনের অঙ্ক, বেসিক অঙ্ক, এগুলো পুরো ক্লিয়ার করতে হবে, বেসিকটা ক্লিয়ার করতে হবে। দেখি কি বলতে চাইছে ওরা। ইনফরমেশন কি বলেছে? স্যার আপনি বললেন 1/1/17 স্টক কত ছিল? খোঁজ দেখি 1/1/17 স্টক, তোরা খোঁজ না, খুঁজতে থাক না। এই দেখ 1/1/17 স্টক কত ছিল? 2,70,000, তাই তো? 2,70,000, হ্যাঁ 2,70,000, দেখিস তো ওপেনিং স্টক ছিল 2,70,000। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পেরেছিস? স্যার ওপেনিং স্টক তো বলে দিয়েছে, ওপেনিং স্টক বলে দিয়েছে। পারচেস খোঁজ, ওই সময় পারচেস কত? স্যার পারচেসে বলেছে 4 লাখ টাকা। বাহ, হয়ে গেল, পারচেসে বলে দিয়েছে। স্যার সেলও তো বলে দিয়েছে, বাহ ভেরি গুড, বলে দিয়েছে।
এবার খুঁজতে হবে কি আমাকে, আর কিছু না, ওয়েজেস তো নেই অঙ্কে, খুঁজতে হবে জিপি রেশিও। খোঁজ দেখি জিপি রেশিও। না স্যার, জিপি রেশিও তো বলে দেয়নি, ওরা জিপি রেশিও বলে দেয়নি। বাহ, ঠিক আছে, জিপি রেশিও বলে দেয়নি, মানলাম। তাহলে তুই এটা কোন সালে অঙ্ক, স্যার 17 সালের অঙ্ক বলছিস, তাহলে তোকে 16 সালে জিপি বলতে হবে। দেখে 16 সালে জিপি বলেছে, হ্যাঁ স্যার 16 সালে জিপি বলেছে, কোথায় গেল, এই যে 16 সালে জিপি। ও স্যার আবার 15 সালে জিপি বলেছে কেন, আবার ঝামেলা। 16 বলতে কি 15 বলে দিয়েছে, দেখ 16 15 দুটোই বলেছে, তার মানে 16 সালেও সেল বলেছে আর 15 সালেও সেল বলেছে। ও স্যার তো কোনো ব্যাপার না, আপনি 16 সালের পার্সেন্টেজ বের করুন, 15 সালের পার্সেন্টেজ বের করুন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। এতক্ষণ অব্দি ঠিক ছিল অঙ্ক, এতক্ষণ অব্দিও ঠিক ছিল, তোরা নিজেরই প্রফেসররা, আপনি তো আগের অঙ্কেই এভাবে করালেন, পেরে যাবো, কোনো কঠিন নেই। সমস্যা তো করে দিল এ আর বি তে ঢুকে, তার নিচে একটা এতক্ষণ একটাও অ্যাডজাস্টমেন্ট পাইনি, পেয়েছিল একটাও অ্যাডজাস্টমেন্ট এখনো পর্যন্ত। এ ঝামেলা করে দিল দুটো অ্যাডজাস্টমেন্ট ঢুকিয়ে, দুটো অ্যাডজাস্টমেন্ট ঢুকিয়ে দিয়ে ভালো করে মনোযোগ, আমি যে কথাগুলো বলছি দেখ, আমি বারবার বলছি একটা জিনিস কিন্তু স্টুডেন্টদের বারবার ফোকাস করতে বলি, আপ টু 11 টু একদম পুরো এমবিএ অবধি, যে অঙ্ক করাটা মেন গুরুত্বপূর্ণ নয়, অঙ্ক করার চেয়ে যে কথাগুলো বলছি কথাগুলো ধরাটা খুব গুরুত্বপূর্ণ। 50টা অঙ্ক করতে পারবো না, আমি 5টা অঙ্ক করবো, 5টা অঙ্ক দিয়ে পরীক্ষায় নামিয়ে আসবো, কিন্তু ব্যাপারগুলোকে বুঝতে হবে কেন, কারণগুলো বুঝতে হবে, কারণগুলো বুঝতে হবে। এখানে কি বলছে দেখ, প্রথমে কি বলছে, এ নম্বর পয়েন্টে, স্টক অ্যাজ অন 31st December 2016 হ্যাড বিন আন্ডার ভ্যালু 10%। তো স্যার আন্ডার ভ্যালু 10% বল না, বল তোরা বল, আন্ডার ভ্যালু 10%, কার আন্ডার ভ্যালু দেখিয়েছে, স্যার স্টক, স্টকের আন্ডার ভ্যালু। কোন তারিখে স্টক, স্যার 31 ডিসেম্বর 16, 31শে ডিসেম্বর 2016 স্টক, মানে কি, ভালো করে বইয়ের দিকে তাকা, বারবার বলছি অঙ্ক করতে টাইম লাগুক, কিন্তু মনোযোগ সহকারে বোঝ, এই অঙ্কটা বুঝতে পারলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এই অঙ্কটার মধ্যে, অনেক কনসেপ্ট লুকিয়ে আছে এই অঙ্কের মধ্যে। বলছে 31শে ডিসেম্বর 2016 সালের যে স্টক, সেটাই তো 1117 এর স্টক। তো 1117 এর স্টক কত ছিল, 2,70,000 ছিল, 2,70,000। বলছে এটা 10% কম দেখানো হচ্ছে, স্যার ঠিক আছে, 10% কম দেখানো যে, আপনি বলুন এটা এমন কি কঠিন, 3 লাখ টাকা দেখে দেবো স্টক, ঠিক আছে, কোনো কঠিন না। কঠিন তো এরপর খেলা হবে, কেন খেলা হবে ভাবলো, ভালো করে বোঝ। মানে এটা তো ভাবতে হবে, তো ভাবনা চিন্তার মধ্যে আসতে হবে, এটা করলে হবে না, তোকে চিন্তা ভাবনা করতে হবে। দেখ এটা কোন সালে, এটা কোন সালে ঘটনা বললাম আমি, এই যে 3 লাখ টাকা, মনোযোগ সহকারে শুনছিস তো, আচ্ছা লিখে লিখে কর, তোর বুঝতে সুবিধা হবে। আমি যদি মুখে বলি না, তোর বুঝতে অসুবিধা হচ্ছে, চল তোর আগে ট্রেনিং অ্যাকাউন্ট কর, আমার সঙ্গে সঙ্গে কর। ট্রেনিং অ্যাকাউন্ট খোল, অঙ্কটা খোল, মনোযোগ সহকারে, অঙ্কটা কিন্তু হেভি অঙ্ক। আমি বারবার বলছি এই অঙ্কটা বাড়িতে গিয়ে আজকে একবার করতে হবে, না হলে ভুলে যাবে, না হলে ভুলে যাবে, এই অঙ্ক পারবি না করতে। আর এরকম অঙ্ক আমি খুব একটা দেখিনি, আর এই অঙ্ক কোনোবার সিউতেই আসেনি, বাট আমি অঙ্ক তুলেছি বইয়ের মধ্যে রেখেছি, আমার অঙ্কটা খুব ভালো লেগেছে, আমার কাছে অঙ্কটা খুব ভালো লেগেছে। ট্রেডিং অ্যাকাউন্ট, আগুন লাগা ডেট বল, 1 জুলাই 17, ফর দ্য ইয়ার এন্ডেড 1/7/7। তো দেখ প্রথমে লিখছি, দেখ আমার সঙ্গে লিখবি, তোরা প্রত্যেকে লিখবি, তোরা ঘর বুঝবি, কোনো সমস্যা নেই। ওপেনিং স্টক, আর খুব বেশি আগে আগে লিখবি না, এই অঙ্কটা আমি যখন যখন করবো তখনই লিখবি। কেননা ধর সাপোজ ধর তুই পারচেস লিখে দিলি, শুনছিস তো, দিক টাকা পারচেস লিখে টাকাটা বসিয়ে দিবি। দেখা গেলো আবার পারচেস কাটতে হলো, মানে অ্যাডজাস্টমেন্ট আছে, পারচেস সেলে অ্যাডজাস্টমেন্ট আছে এখানে, ঠিক আছে তো। সুতরাং আমি যখন যখন করছি তেমন তেমন করছি, তার আগে না। ওপেনিং স্টক, ওপেনিং স্টক কত ছিল স্যার, ওপেনিং স্টক ছিল 2,70,000, তাই তো। তাহলে আমি এখানটায় লিখলাম 2,70,000 ছিল ওপেনিং স্টক, ঠিক আছে। এইবার প্রথম অ্যাডজাস্টমেন্ট বলেছে স্টক অন 31st December 2016, আমি কি বললাম 31শে ডিসেম্বর 2016, মানে যে 1/17, তার মানে ওই স্টকটাকে ইন্ডিকেট করেছে, এটাকে ইন্ডিকেট করেছে, বলছে এটা 10% কি দেখানো আছে, আন্ডার করা আছে, ভ্যালুটা আন্ডার করা আছে, মানে কত 90 দেখানো আছে, তাহলে আমাকে 100 এ কনভার্ট করতে হবে, এটা জানি, এটা কোনো অসুবিধা নেই স্যার, 3 লাখ টাকা, কোনো সমস্যা নেই। এবার এখানটায় লিখছি পারচেস, তোরাও লেখ আমার সঙ্গে, পারচেস লেখ, পারচেস কত বলেছিল বল ওই সময়, 4 লাখ টাকা। তোরা আমার সঙ্গে সঙ্গে 4 লাখ টাকা এখানে লেখ, কেন আমি জানি কোশ্চেনটা পড়েছি, 4 লাখ এর অ্যাডজাস্ট, পারচেসের একটা অ্যাডজাস্টমেন্ট দিস তো, খুব মিষ্টি মধুর একটা অ্যাডজাস্টমেন্ট দিতে 5 লাখে, ঠিক আছে তো, পারচেসের। আর সেলসেরও একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, তাহলে ওইদিকে লিখে সেলস, এখানে লিখ বাই সেলস 7,20,000, ইনারে লিখে রাখ।
এবার এখানটায় ধর ওয়েজেস আছে না স্যার, অঙ্কে ওয়েজেস নেই, এখানে লিখতাম কি ট্রু গ্রস প্রফিট, এখানে লিখতাম ট্রু গ্রস প্রফিট, হ্যাঁ কি না সিটি, আর এখানে কি লিখতাম বাই ক্লোজিং স্টক। বেশ অঙ্ক শেষ। অঙ্কটার মধ্যে এমন কিছু নেই, দেখে এইটুকুর মধ্যে অঙ্ক শেষ, কিন্তু ওইটুকু করতেই তোদের জায়গা লাগবে, এইটুকুতে খেলা আছে। এবার দেখ আমাকে বল, আমি যেটা লিখছি তোরা লিখবি না, জাস্ট শুধু দেখবি, তোরা শুধু দেখবি, হ্যাঁ তোরা শুধু দেখবি, হ্যাঁ জাস্ট দেখবি। 2016 সালে জিপি বের করছি, 2016 সালে জিপি রেশিও বের করছি, কিছু টুকবি না, জাস্ট দেখবি। জিপি রেশিও বের করার ফর্মুলা কি শিখেছি? জিপি বাই সেলস ইনটু 100। তো বল 2016 সালে জিপি কত ছিল? 60,000 টাকা। 2016 সালে সেল কত ছিল? 3 লাখ টাকা, ইনটু 100 কর, 20%, তাই তো? 2017 সালে একটা করছি, তোরা বারবার বলছি, সবাইকে বলছি, কেউ টুকবি না, জাস্ট দেখবি। 2017 সালে জিপি কত ছিল? আচ্ছা তাহলে 15 সাল বলেছিল না? 15 আর 16, সরি আমি 16 সাল লিখলাম, এবার 15 সাল কর। 15 সালে জিপি কত ছিল? 60,000 টাকা। আর 15 সালে সেল কত ছিল? 2 লাখ টাকা, তা 30%। 20 ছিল 30 হয়েছে, মানে ধরুন আপনি ওয়েট করুন। তো এটাই তো করছি, তোদের মাথাতে এটাই আসছিল, 20 ইন্টু 1 প্লাস 30 ইন্টু 2 ডিভাইড বাই 3, 1 প্লাস 2 3, তাহলে 20 আর 60 যোগ করে কত হলো? 80। ও আচ্ছা, দেখ, আচ্ছা সরি দেখিনি, খেয়াল করে মিস্টেক হয়েছে। আগে 15 ছিল, পরে 16 হয়েছে, আমি তো যেহেতু আগে 16 লিখেছি বুঝতে অসুবিধা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে 15 তে ছিল 30, 16 তে ছিল 20, তাহলে তো সমস্যা নেই, এটা সিম্পল হয়ে যাবে। 50 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25%। এটাই তো তোরা করছিস, এটাই তো তোরা ভাবলি, চিন্তা ভাবনা তো এটাই ছিল। কিন্তু এবার দেখ তোদের চিন্তা ভাবনার মধ্যে একটু মানে কি বলবো, তো ধুলো ছড়িয়ে দিই, বুঝছিস তো? দেখ দেখ চিন্তা ভাবনাটাকে চেঞ্জ কর, চিন্তা ভাবনাকে চেঞ্জ কর। কেন চেঞ্জ করবো স্যার চিন্তা ভাবনাকে? কর। তুই আমাকে বল, আমি যেটা বলছি, এই যে ওরা যে স্টকের চেঞ্জটা বললো না, ডেটটা কি বলেছিল স্টকের চেঞ্জের ডেটটা? স্টকটা যে চেঞ্জ হয়েছে, এই দেখ 31 ডিসেম্বর 2016, তাই তো? 31শে ডিসেম্বর 2016, দেখ 31শে ডিসেম্বর কিছু এখনো কিছু টুকবি না, 31 ডিসেম্বর 2016, তোর 31 ডিসেম্বর 2016 তো জিপি কত বেরিয়েছিল? 31শে ডিসেম্বর 2016 তে তো জিপি কত টাকা বলেছিল? দেখ দেখি, 31শে ডিসেম্বর, আর 2016ই বলবি, ওই ডেটটাও দেখার দরকার নেই। জিপি সবসময় বছরের শেষ দিন হয়, তাহলে 31 ডিসেম্বর 2016 তে জিপি কত ছিল বল? 60,000 টাকা। তো ধর আমি এখানে জিপি লিখছি ওই তারিখে 60,000 টাকা। এইবার ওরা কি বলেছিল, ধর আমি এখানে 2016 সালে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলি, মন দিয়ে শুনবি, এখানে ট্রেডিং অ্যাকাউন্ট খুলছি, ট্রেডিং অ্যাকাউন্ট খুলছি, তাই তো? এটা কোন সালে? স্যার 2016 সালে। এখানে লিখতাম ওপেনিং স্টক, এখানে লিখতাম পারচেজ, এখানে লিখতাম জিপি, এখানে লিখতাম সেল, এখানে লিখতাম ক্লোজিং স্টক। ঠিক আছে, ক্লোজিং স্টক তুই কত দেখিয়েছিলি? 2,70,000। মনে কর, হ্যাঁ কি না বল, আমাকে বল, হ্যাঁ কি না, ভালো করে বল। তুই দেখ স্যার 3 লাখ, 3 লাখ থোড়াই দেখিয়েছিলি, তুই 2,70,000 দেখিয়েছিলি, 3 লাখটা পরে আমি চেঞ্জ করলাম। 2,70,000 দেখিয়েছিলি, 2,70,000 দেখিয়ে তোর জিপি কত বেরিয়েছিল? 60,000। ভালো করে বুঝবি, কিন্তু এখানটাই কিন্তু বোঝার ব্যাপার আছে। কিন্তু অরিজিনালি কি 2,70,000 ছিল? কত ছিল? 3 লাখ ছিল। তার মানে কি, স্টক তুই 30,000 টাকা বাড়িয়ে দিলি, স্টক 30,000 টাকা বাড়িয়ে দিলি, মানে কি ইনকাম 30,000 টাকা বেড়ে গেল, আর ইনকাম 30,000 টাকা বেড়ে গেলে জিপি কি হবে? 30,000 টাকা বেড়ে যাচ্ছে। তুই যদি এই দিকে যদি আরো 30,000 টাকা বাড়িয়ে দিস, তাহলে এইদিকেও তো 30,000 টাকা বেড়ে যাবে। তাহলে এখন কি 16 সালে জিপি 60 আছে না 90 হয়ে গেছে? তাহলে অরিজিনাল জিপি কত? 60 না 90? তো ভাবতে হবে, অঙ্কটা নিয়ে, অঙ্কটা আগে করলে হবে না তো, এখানে ভাবতে, এখানে ভাবনা চিন্তার অঙ্ক আছে। তার মানে এখানে কি হলো, রেক্টিফিকেশন চলে আসবে। ঠিক আছে, তো তার মানে আমি এই যে এইটুকু বোঝালাম, এখানে তো কিছু টোকার কিছু ছিল না, বোঝানোর জন্য করেছিলাম। তাহলে কি লিখবি জানিস তো? লেখ। আর আমি সবসময় দেখি, প্রতিদিন যখনই অঙ্ক করবো, লাস্ট অঙ্কটাই হচ্ছে টাফ অঙ্ক, এটা টাফ অঙ্ক। লেখ কারেক্টেড, লেখ কারেক্টেড, লেখ কারেক্টেড, লেখ কারেক্টেড, কারেক্টেড গ্রস প্রফিট, লেখ কারেক্টেড গ্রস প্রফিট। ওয়ার্কিংস করছি, হ্যাঁ কারেক্টেড গ্রস প্রফিট। কোন বছরের করছি? কারেক্টেড গ্রস প্রফিট ফর 2016, 2016 সালে জিপি বের করছি কারেক্টেড। তার মানে আমার প্রশ্ন বারবার একটাই প্রশ্ন, 2016 সালে যে জিপি বলেছে, ওটা কি কারেক্ট বলেছে? মনে হচ্ছে কারেক্ট, না স্যার কারেক্ট বলেনি। কি করে কারেক্ট বলবো? তো 2,70,000 উপর বেস করে জিপি বের করছে। ও তো 2,70,000 টাকা যে স্টক ছিল 2000, মানে সরি 2,70,000 টাকা স্টক ছিল, ওর উপর বেস করে জিপি বলেছে 60,000। স্টক তো 30,000 টাকা বেড়ে গেল।
3 লাখ টাকা হয়ে গেল। তাহলে স্টক যদি বেড়ে যায় তাহলে তোর জিপিও বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখবো? জিপি ছিল একটা 2,70,000 প্লাস increase in value of closing stock, increase in value of closing stock, increase in value of closing stock, GP plus increase in value of closing stock। ঠিক আছে, জিপি কত ছিল বল? 60,000 টাকা, আর ইনক্রিজ ইন ভ্যালু অফ ক্লোজিং স্টক 30,000 টাকা। বুঝতে পারলি তো ব্যাপারটা? হ্যাঁ। এখানে যে তুই ট্রেডিং অ্যাকাউন্টটা খুললি না, দেখ বড় করে দিচ্ছি, ওপেনিং স্টক এটা 1/1/17 ওপেনিং স্টক ছিল 3 লাখ টাকা, মানে 2,70,000 থেকে 3 লাখ টাকা করেছে। তার মানে এই বছরের ওপেনিং স্টক মানে আগের বছরের ক্লোজিং স্টক। তাহলে আগের বছরে যে তুই ট্রেডিং অ্যাকাউন্ট খুলেছিল ওখান থেকে তো জিপি বের করেছিল 60,000 টাকা, 2,70,000 ধরে 60,000 টাকা বের করেছিলি, কিন্তু অরিজিনাল কি 2,70,000 করা না স্যার, 3 লাখ টাকা করা উচিত। তা 3 লাখ টাকা যদি তুই ক্লোজিং স্টক বসাস তাহলে জিপি কি আর 60,000 টাকা থাকবে? তো চেঞ্জ হয়ে যাবে, এটাই বললাম। তাহলে এটা বলতে পারি স্যার, বুঝতে পারলাম স্যার। 16 সালের কারেক্টেড জিপি বেরোলো 90,000 টাকা। স্যার 2015 সালের কারেক্টেড জিপি বের করবে? তুই বল কমন সেন্স খাটা, 15 সালে কারেক্টেড জিপি কেন বের করবো? ও কি 15 সালে ভুল ভ্রান্তি কিছু বলেছে? ও কোন ভুলটা বলেছে? তাহলে 15 সালে যা ছিল তাই আছে, ঠিক আছে। লিখ কারেক্টেড গ্রস প্রফিট, ওটাই কারেক্টেড, জাস্ট লিখছি কারেক্টেড গ্রস প্রফিট ফর 2015 কত টাকা বলেছিল বল? তাহলে একটা কাজ তোকে শেখালাম, বোঝা গেল তো? এবার তুই জিপি রেশিও বের করতে পারবি তো? জিপি রেশিও বের করতে হলে জিপি রেশিও ফর্মুলা জানিস তো? জিপি বাই সেলস ইনটু 100। 2015 সালে জিপি কত ছিল দেখা যাক, 60,000। 2015 সালে সেল কত ছিল দেখ, 2 লাখ। 30% আগেও বেরিয়েছিল, এখন 30%ই বেরোলো। 2016 সালে জিপি কত ছিল? 90,000 টাকা না? 90,000 ডিভাইড বাই 3 লাখ, 30%, 2 বছরই 30। তাহলে কি করবো? অ্যাভারেজই করবো 30 প্লাস 30 ডিভাইড বাই 2 মানে কত হবে? 30%। ঠিক আছে, বোঝা গেল? এটা বোঝা গেল? এ তো নর্মাল অঙ্কই থাকতে পারে বল, এ তো নর্মাল অঙ্ক থাকতে পারে না। এবার তোরা পুরোনো অঙ্ক এইগুলো কি বলতো, তোরা যখন মনের মধ্যে কোশ্চেন আসবে না, তখনই ভাবে কিছু শিখতে পারছিস। প্লিজ এবার দেখ, বলি স্যার ওভার ভ্যালু আন্ডার ভ্যালু আগের অঙ্কগুলো করেছি, ওভার ভ্যালু আন্ডার ভ্যালু আগের অঙ্কগুলো করেছি। তো ওভার ভ্যালু আন্ডার ভ্যালু আগের অঙ্কগুলো করেছি, তখন এরকম হয়নি কেন? কেন জানিস তখন হয়নি? তখন ও তুমি সমস্ত ডেটা দিয়ে দিয়েছে, ওপেনিং স্টক, পারচেজ, সেল, ক্লোজিং স্টক দিয়ে ওখানে তুই ক্যালকুলেশন করে জিপি বের করেছিস, প্লাস মাইনাস করে জিপি বের করেছিলি। এখানে তো করে দিয়েছে, জাস্ট ওইটুকু চেঞ্জ করতে হচ্ছে। এইগুলো যত অঙ্ক করবি, পুরোনো অঙ্ক যত রিভাইজ করবি, তোর মনের মধ্যে কোশ্চেন আসবে, আর যারা কোশ্চেন করতে পারবে তারাই শিখতে পারছে, আর না হলে যারা কোশ্চেন করতে পারছে না তবে তারা মুখস্থ করে যাচ্ছে। ঠিক আছে, মুখস্থ করে যাচ্ছে, মুখস্থ করে তোর লাভ নেই, তোকে বুঝতে হবে। এত অব্দি হয়ে গেল, আচ্ছা। এবার কি বলছে স্যার, এত অব্দি হলো, তারপরে কি করতে হবে? তারপরে দেখ কি করতে হবে, আর একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। এই যে আমরা যে এর পরবর্তী দিন থেকে যেই অঙ্কগুলো করবো তার একটা জাস্ট একটা বলতে পারি যে একটা প্রিলিমিনারি স্টেজ এই অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এই রকমের অ্যাডজাস্টমেন্টই পরের দিন থেকে আমরা করবো। বি নম্বর পয়েন্টটা কি বলেছে? এবং ওই টাইপের অ্যাডজাস্টমেন্ট আমরা 4 থেকে 5টা অঙ্ক করাবো, 5টার মতো অঙ্ক করাবো। বলছে আ স্টক টেকিং কন্ডাক্টেড বলছে আ স্টক ট্রেডিং কন্ডাক্টেড ইন মার্চ 2017। ডেটটা কবে বলেছে? এখানে যে ডেট বলে, ডেটটা কি বলেছে? মার্চ 17। আচ্ছা আমার গোডাউনে আগুন লেগেছিল কবে দেখতো? 1 জুলাই 2000। আর এখানে বলছে আ স্টক টেকিং কন্ডাক্টেড ইন মার্চ 17, মানে বুঝতেই পারছিস মার্চ 17 মানে কি বলতে দিয়েছে? কোন বছর মার্চ 17 মানে? মানে আমি এখানে ছবিটা আঁকলাম না, হ্যাঁ মার্চ 17 মানে হচ্ছে আমার যে এই বছর কারেন্ট ইয়ার, কারেন্ট আগের বছর বলে, এই বছরের ঘটনাই বলেছে।
আগের বছর যদি এই ঘটনাটা বলতো তাহলে তো জিপি বের করার সময় কাজ হতো। ও তো বলেনি তো, আগের বছর বলেনি, এই বছর বলেছে। ওটা যদি বলতো তাহলে তো অঙ্কটা আরো কমপ্লিকেট হয়ে যেত। ঠিক আছে তো? বলছে স্টক টেকিং কন্ডাক্ট ইন মার্চ 17 হ্যাড রিভ্যালু দ্যাট স্টক কস্টিং 80,000 ওয়ার বাইং, ঠিক আছে? ওয়ার বাইং ইন আ ড্যামেজ কন্ডিশন, ঠিক আছে? তো বলছে এই বছরে একটা স্টক ছিল, মার্চ 17 একটা স্টক ছিল যার ভ্যালুয়েশন রিভ্যালু দ্যাট স্টক কস্টিং 80,000 টাকা, ঠিক আছে? মানে 80,000 টাকার একটা স্টক ছিল। স্টক কি করে হয়? গুডস কিনলেই তো স্টকটা তৈরি হয়, হ্যাঁ? 80,000 টাকার একটা স্টক ছিল। বাইং আর ড্যামেজ কন্ডিশন, মানে তুই যে 80,000 টাকার গুডস কিনেছিলি মার্কেট থেকে ড্যামেজ কন্ডিশনে কিনেছিলি। কি বুঝতে পারছিস? খারাপ কন্ডিশনে গুডসটা কিনেছিলি, ঠিক আছে? তার মধ্যে 50% অফ দি স্টক, ওই যে 50,000 টাকা স্টক ছিল তার 50% মানে 50,000 এই 80,000 যে স্টক ছিল তার 50% স্টক তুই বেচে দিয়েছিস। কবে বেচেছিস? মে মাসে বেচেছিস। ঠিক আছে? 50% দামে। কস্টের 50% দামে। আর বাকিটা তুই অ্যান্ড ব্যালেন্স ওয়্যার এক্সপেক্টেড টু সোল্ড, এক্সপেক্ট করছিস বিক্রি করতে পারবি 40% দাম। কি বলেছে? যতক্ষণে তুই ডায়াগ্রাম করবি ততক্ষণ মাথার মধ্যে ক্লিয়ার হবে। তো কি বলেছে? আমার প্রশ্ন এই যে এখানটায় যে ওরা কি বলেছে সেকেন্ড অ্যাডজাস্টমেন্টটা কি বলেছে? বলছে ডেটটা বলছে মার্চ 17। মার্চ 17 কোন বছর? এই বছর নাকি আগের বছর? এই বছর। এই বছরে তুই একটা দেখ, যারা বিজনেসম্যান হয় অনেক সময় খারাপ গুডস কেনে। ঠিক আছে? ও খারাপ গুডস কিনেছে। কত টাকার খারাপ গুডস কিনেছে? 80,000 টাকার খারাপ গুডস কিনেছে। এখানে জাস্ট ছবিটা আছে। এই ছবিটা আমি এঁকে নিই, তারপর ক্লিয়ার করে নিই। কারণ পরে ডিভিশন করতে কাজে লাগে। তুই 80,000 টাকার গুডস কিনেছিস। কি গুডস কিনেছিস? ড্যামেজ। তার মধ্যে এই 80,000 টাকা যে গুডস কিনেছিস তার 50% গুডস আবার 50% গুডস। তাই তো? দুটো তো ভাগ করে 50% গুডস। 50% গুডস তুই বেচে দিয়েছিস। কবে বেচেছিস বলতো ডেটটা? মে তে বেচে দিয়েছিস। কত দামে বেচেছিস? দেখ বলেছি কত দামে? 50% দামে। ভালো করে পড়। ভালো করে পড়বি কিন্তু। 50% স্টক বেচে দিয়েছে 50% দামে। এই যে যত টাকার স্টক কিনেছিলি, 80,000 টাকার স্টক কিনেছিলি, ঠিক আছে? তার 50% স্টক এই যে 50% অফ দি স্টক মানে 80,000 এর 50% মানে 40,000 টাকা তুই বেচে দিয়েছিস, ঠিক আছে? বেচে দিয়েছিস মে 17 কত দামে? এট 50% কস্ট। কস্টের 50% দামে বেচে দিয়েছিস। তাহলে 80 50% কত? সেটা 40,000। 40,000 টাকা স্টকটা তুই 50% দামে বেচে মানে 20,000 টাকা দিচ্ছিস। তাহলে কত সোল্ড করেছিস? অর্থাৎ এই বছর তুই যত টাকার গুডস সোল্ড করেছিলি, দেখ এদিক টাকা এদিকে চলে আয়। এই যে তুই এবছর 7,20,000 টাকার গুডস সোল্ড করেছিলি না, তার মধ্যে ড্যামেজ গুডস কত ছিল? 20,000 টাকা। বুঝেছিস কি বুঝিসনি? তুই যে 7,20,000 টাকার গুডস সোল্ড করলি তার মধ্যে ড্যামেজ গুডস কত ছিল? 20,000 টাকা। তাহলে এর থেকে মাইনাস করতে হয় কি জানিস তো? মাইনাস করবি। স্যার কেন মাইনাস করব? আমরা সবসময় যে কাজ করব না, সবসময় নরমাল গুডস এর উপর কাজ করব। অ্যাবনরমাল গুডস এর কোনো কাজ করতে নেই। যদি কোন রকমের কোনো পারচেজ এর মধ্যে কোনো অ্যাবনরমাল আইটেম থাকে ওটাকে বের করে দিবি। যদি সেলের মধ্যে অ্যাবনরমাল থাকে সেটাকে বের করে দিবি। ওপেনিং স্টকে অ্যাবনরমাল থাকলে বের করে দিবি। ক্লোজিং স্টকে অ্যাবনরমাল সব অ্যাবনরমাল করে বের করে দিবি। আমরা যা কাজ করি সব নরমালের উপর কাজ। নরমাল। এই যে প্রফিট যে পার্সেন্টেজ বেরোলো না? এই যে প্রফিট 30% বেরোলো, এটা নরমাল গুডস এর উপর। নরমাল গুডস এর সবসময় নরমাল গুডস এর উপর হয়। মাথায় রাখবি। তাহলে 7,20,000 এর মধ্যে 20,000 টাকার গুডস সোল্ড করি, এটা কি নরমাল গুডস নাকি অ্যাবনরমাল গুডস? অ্যাবনরমাল গুডস। আর অত কখনো ঘাবড়ে যাবি না। তোকে যখনই অ্যাডজাস্টমেন্ট দেবে না পারচেজ বা সেল রিলেটেড, ভাববি ওটা অ্যাবনরমাল গুডস এর আইটেম। আর এর পরের দিন যে অঙ্কগুলো করবো সব অ্যাবনরমাল আইটেমের নিচে আসবে। সব অ্যাবনরমাল থাকবে। তাহলে কি লিখবে এখানে? লিখবি ড্যামেজ গুডস। কত হলো? 7,00,000। এই অঙ্কটা খুব একটা কঠিন লাগলো না, অতটা কঠিন লাগলো, কঠিন লাগলো অঙ্ক। তো কঠিন নয়। বুঝতে হবে অঙ্কটা কিছু নেই। আচ্ছা এবার স্যার আচ্ছা আর কি বলেছে? তাহলে 80,000 50,000 বাকি 50,000 40,000। এবার তার ভ্যালু কত দেখাচ্ছে বল? 40%, তাই তো? হ্যাঁ, অত দামে বেচতে পারি। বেচিসনি। তোর মানে এটাই তোর গোডাউনে আছে। এটাই তোর গোডাউনে আছে। তুই এক্সপেক্ট করি তোর গোডাউনে যে বাকি যে একটা খারাপ মাল পড়ে আছে, ওই মালটা বেচে দিয়ে 16,000 টাকা পেতে পারিস। এটা কত হলো? 16,000 টাকা।
এবার যে তুই ৮০,০০০ টাকার গুডস কিনেছিস, বলছে আ স্টক টেকিং কন্ডাক্টেড ইন মার্চ 17 হ্যাড রিভ্যালু দ্যাট স্টক কস্টিং 80,000। মানে এটা কি বলতে চাই জানিস তো? এই যে ৮০,০০০ টাকার যে গুডসটা ছিল না, এই যে ৮০,০০০ টাকার গুডস তোর স্টক টেকিং কন্ডাক্টেড মার্চ 17 এ স্টকটা কেনা হয়েছে। এই স্টকটা কেনা হয়েছে। ঠিক আছে? মার্চ 17 এই যে কত টাকার ৮০,০০০ টাকার স্টকটা কেনা হয়েছে। তার মানে এটাও তো একটা অ্যাবনরমাল গুডস। আর এটা কি বলেছে স্টকের মধ্যে ইনক্লুড? কিছু বলেছে নাকি তো? স্টক টেকিং কন্ডাক্ট মার্চ 17 had revealed that stock costing 80,000 were buying in damage condition। কিছু বলে না। তার মানে তুই যে গুডসটা কিনেছিস মার্চ 17 এই বছর যে গুডসটা কিনেছিস সেটা কি আছে? ড্যামেজ গুডস কিনেছিস, মানে অ্যাবনরমাল গুডস। এটা তুই পারচেজ থেকে মাইনাস করবি। কারণ তুই যে বছর 4 লাখ টাকার গুডস কিনেছিস তার মধ্যে ড্যামেজ গুডস কত টাকা কিনেছিস বল? কত টাকা ড্যামেজ গুডস কিনেছিস? ৮০,০০০ টাকা। তাহলে ৮০,০০০ টাকা মাইনাস করবে কি? ড্যামেজ গুডস। শেষ হয়ে গেল। এই ছিল আর। এবার দেখ জিপি তো কত পার্সেন্ট হলো জিপি? 30%। তাহলে কর 7 লাখের উপর 30% করে ফেল। 2,10,000। 3 লাখ আর 3 লাখ 20, 6 লাখ 20, 6 লাখ 20 আর 2 লাখ, 8 লাখ 20 আর 10, 8 লাখ 30,000। আট লাখ 30 থেকে 7 লাখ বাদ দিয়ে কত হচ্ছে? 1,30,000। আমার একটা কোশ্চেন, এই যে ক্লোজিং স্টক যে 1,30,000 বেরোলো, এই ক্লোজিং স্টক 1,30,000 এটা কি গুডস? নরমাল গুডস না অ্যাবনরমাল? নরমাল গুডস। নরমাল গুডস 1,30,000। এবার দেখাচ্ছি, একটা শুনবি, মন দিয়ে শুনবি। আচ্ছা এই যে 16,000 টাকার গুডস আমি বলেছি, এই গুডসটাও তো মার্কেটে বেচে 16,000 টাকা পেতে পারি। এটা কি গুডস? নরমাল না অ্যাবনরমাল? অ্যাবনরমাল। তার মানে এই যখন আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করবো না, কোন গুডস এর নরমাল অ্যাবনরমাল দুটোরই ক্লেম করবো। এমন নাকি যে আমি নরমাল ক্লেম করবো অ্যাবনরমাল ক্লেম করবো না, সবই ক্লেম করবো। নরমাল গুডস এর উপরে একরকম হবে, অ্যাবনরমাল গুডস এর উপরে একরকম। ওয়ার্কিংস করে লস অফ, মানে যেটা করতাম না স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। স্টেটমেন্ট শোয়িং লস অফ, কি লিখবো? ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার। লিখবো প্রথমে নরমাল গুডস। কত ছিল বল, বের করলাম আমরা 1,30,000। আর অ্যাবনরমাল গুডস কত বের করলাম? 16,000। 1,46,000। এর থেকে মাইনাস করবে কি? আছে স্যালভেজ আছে কিছু? স্যালভেজ আছে? নেই। তাহলে 1,46,000, এটাই হলো লস অফ স্টক। দেখ অ্যান্সার, দেখ অ্যান্সার, দেখ অ্যান্সার। হ্যাঁ ব্যাস হয়ে গেল। ভালো। তাহলে যেটা বললাম তাদের করিয়ে দিলাম, দেখিস অঙ্কগুলো? হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যামাউন্ট অফ ক্লেম, আর ওটা নিজে করে দিবি। এই যে। এটা তো করাবো অন্য অন্য দিনগুলোতে করাবো। এই যে 36 সময় করে দেখিস তো, দেখ এরকম সুন্দর গোটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে, এরকম অ্যাডজাস্টমেন্ট অনার্স লেভেলের আছে। অনার্সে এই অঙ্কগুলি আসে, এই যে 36 নম্বর অঙ্ক, এই টাইপের অঙ্কগুলি অনার্সে আসে। এই তারপরে দেখ অঙ্কগুলো দেখো কত বড় বড়, এই অঙ্কগুলি আমাদের অনার্সে আসে। হ্যাঁ সব 10 নম্বর। 15 দিতে পারি আমি, চলে আসতে পারে 15। মানে বলছি যদি অঙ্ক একটু লেন্থি করে দেয়, 15 দেবে না, 10টি দেবে। করিয়ে দিলাম। ঠিক। হ্যাঁ ঠিক আছে চ।